মিস্টার তানভীর হোসেন আর মিসেস মিম বিবিসিনি গ্রামে বসবাসকারী এক দম্পতি। তাদের জীবনে একটি বড় অভাব, তাদের কোনো সন্তান নেই। তাদের বিয়ের 25 বছর পেরিয়ে গেছে, তাই এখন সন্তান পাওয়ার আশাও তারা ছেড়ে দিয়েছে। তবে কখনো কখনো মনে হয় তাদের যদি একটি সন্তান থাকতো তাহলে জীবনটা আরো পরিপূর্ণ হতো। একদিন তানভীর এবং মিম তাদের বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন। সেখান থেকে ফিরতে খুব দেরি হয়ে যায়। বাড়ির ভিতরে গভীর জঙ্গল পাড়ি দিতে হয়। হঠাৎ আকাশ ভেঙে ঝড় বৃষ্টি শুরু করলো। ঘন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। গাড়ির ভিতরে বসে থাকা তাদের পক্ষে আর সম্ভব হয় না। তাই তারা গাড়ি থেকে নেমে সাহায্যের আশায় চারপাশে দেখতে থাকে, কিন্তু চারপাশে শুধু বৃষ্টি আর অন্ধকার। এমন সময় তারা দূর থেকে একটি আলো দেখতে পান। তারা আলো অনুসরণ করে পৌঁছান একটি ছোট্ট কুড়েঘরের কাছে। তানভীর তখন বলে, এত গভীর জঙ্গলে কে থাকতে পারে? তানভীরের কথায় মিম বলে, কেউ না কেউ তো আছেই, হয়তো আমাদের সাহায্য করতে পারবেন। তারপর তারা ভয়ে ভয়ে দরজার কড়া নাড়েন। কিছুক্ষণ পরেই দরজা খুলে দেন এক বৃদ্ধ, যিনি আসলে এক জাদুকরী। তানভীর আর মিম তার কাছে আশ্রয় চান। আশ্চর্যের বিষয়, বাইরে থেকে ছোট্ট কুড়েঘরটি ভিতর থেকে অনেক বড়। ঘরের মধ্যে যেন কোনো শব্দই শোনা যাচ্ছিল না। কিছুক্ষণ পর বৃদ্ধ তানভীর আর মিমের জন্য গরম স্যুপ নিয়ে আসেন। ঠিক তখনই একটি শিশুর কান্নার আওয়াজ আসে। মিম আর তানভীর অবাক হয়ে যায়, ভাবেন এখানে শিশু কোথা থেকে এলো। বৃদ্ধ তখন আবারও ঘরের ভিতরে যান। তারপর কিছুক্ষণ পরে ফিরে আসেন একটি সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে। শিশুটি অত্যন্ত মিষ্টি আর সুন্দর। মিম শিশুটিকে দেখে আর নিজেকে সামলাতে পারল না, তাই শিশুটিকে কোলে নেন। আর আশ্চর্যের ব্যাপার হলো, শিশুটি সঙ্গে সঙ্গেই শান্ত হয়ে যায়। বৃদ্ধ বলেন, এই মেয়েটি আমার নাতনি, ওর মা জন্ম দেওয়ার সময় মারা গেছে। আমিও কতদিন বাঁচবো জানি না। আমি চাই তোমরা এই শিশুটিকে নিজের সন্তান বলে হিসেবে লালন করো। তানভীর অবাক হয়ে যান। বৃদ্ধ আরো জানান, এই মেয়েটি আসলে কোনো সাধারণ শিশু নয়, সে এক পরী। তার মা ছিল পরীদের রানী, যাকে শত্রুরা হত্যা করেছে। অনেক করে এই শিশুটিকে তিনি রক্ষা করেছেন। মিম বাচ্চাটিকে পেয়ে অনেক খুশি। তারপর তানভীরকে রাজি করান। বৃদ্ধ তখন বলেন, তোমরা 21 বছর এই সন্তানটিকে মানুষ করবে। 21 বছর পর সে পরীদের রানী হবে। তবে সাবধান, সে যেন কোনো মানুষের প্রেমে না পড়ে, কারণ তার বিয়ে কেবল তার নিজের জাতির সঙ্গেই হবে। তারপর বৃদ্ধ শিশুটির গলায় একটি চেইন ও হাতে একটি বালা পরিয়ে দেন আর বলেন, এই দুটো জিনিস সবসময় ওর সঙ্গে রাখতে হবে। তারপর তার জাদু করে তানভীর আর মিমকে বাড়ি পৌঁছে দেন। তারা শিশুটির নাম রাখেন মুনতাহা। তারা তাকে অনেক যত্ন করে আর ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন। 18 বছর পর মুনতাহার 18তম জন্মদিন। সে এখন খুবই সুন্দরী ও মিষ্টি স্বভাবের, তবে সে এখনো জানে না যে সে একজন পরী। মাঝে মাঝে মুনতাহার হাত থেকে জাদু বের হয়। একদিন মুনতাহা তার মায়ের কাছে জিজ্ঞেস করলো, মা, আমি মাঝে মাঝে জাদু কিভাবে করি? মুনতাহার মা মিম তখন বলে, এটা এক সাধুর দেওয়া আশীর্বাদ, তবে এটা কাউকে বলবে না আর কারো সামনে জাদু করবে না। মুনতাহা বলে, ঠিক আছে মা। এদিকে মুনতাহার বাবা তানভীর এখন খুব অসুস্থ। দিন দিন তার শারীরিক অবস্থা অনবিত হচ্ছে। তানভীর আর মিমের মধ্যে একটাই দুশ্চিন্তা, তাদের মৃত্যুর পর তাদের একমাত্র মেয়ের মুনতাহার কি হবে। মুনতাহা দেখতে অপূর্ব সুন্দরী এবং মিষ্টি স্বভাবের মেয়ে, তবে সে কিছুটা জেদিও। সে তার বাবা মাকে, তানভীর এবং মিমকে ভীষণ ভালোবাসে। আসলে মুনতাহা একজন পরী, কিন্তু এটাই সত্যি সে জানতে পারবে তার 21 বছর বয়স হলে। একদিন তানভীর মিমকে বলে, যখন মুনতাহা তার আসল পরিচয় জানতে পারবে তখন সে আমাদের উপর রাগ করবে, ভাববে কেন আমরা তার থেকে এ কথা লুকিয়েছিলাম। মিম তখন বলে, সে পরী নয়, সে এক পরীর কন্যা। তার আসল বাবার ব্যাপারে তার নানি বৃদ্ধ কিছুই বলেননি। হতে পারে তার আসল বাবা একজন মানুষ ছিল। তবে এসব প্রশ্নের উত্তর মুনতাহার 21 বছর বয়সে জানা যাবে, কিন্তু আমরা তখন বেঁচে থাকবো কিনা কে জানে। আমি চাই তার আগে ওর বিয়ে দিয়ে দেই, যাতে সে নিরাপদে থাকে। মিমের কথায় তানভীর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? মনে আছে সেই বৃদ্ধ কি বলছিলেন? মুনতাহার বিয়ে কোনো মানুষের সঙ্গে করা যাবে না। তানভীরের এই কথার পর মিম আর কিছুই বলল না। এদিকে মুনতাহা কলেজে পড়ার পাশাপাশি তার বাবা তানভীরের বেকারির ব্যবসাও সাহায্য করে। তার সঙ্গে কাজ করে পিন্টু কাকু। একদিন কলেজ থেকে ফিরে মুনতাহা দেখে বেকারিতে একজন ছেলে কেকের অর্ডার দিচ্ছে। পিন্টু কাকু একটু কম শুনতে পান আর ছেলেটি সেটা নিয়ে হাসাহাসি করছে। এটা দেখে মুনতাহার মেজাজ গরম হয়ে যায়। মুনতাহা তখন ছেলেটিকে বলে, মিস্টার, বাড়িতে কি আপনাকে কেউ ভদ্রতা শেখায়নি? ছেলেটি ঘুরে মুনতাহার দিকে তাকায় এবং চুপচাপ তাকে দেখতে থাকে। মুনতাহা এবার একটু বিরক্ত হয়ে বলে, আপনার এইভাবে তাকানোর মানে কি? এর আগে কি কখনো মেয়ে দেখেননি? ছেলেটি তখন বলে, মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু এমন পটাকা আগে দেখিনি, যেটা এসে আমার উপর ফেটে পড়লো। আমি তো ভদ্রভাবেই কথা বলছি, আপনি জানেন না আমি কে? মুনতাহা বলে,
আমি কি প্রতিদিন লোকেদের খোঁজ খবর রাখি যে আপনাকেও চিনতে হবে? নাম কি আপনার? ছেলেটি তখন বলে জোভান। মুগ্ধা তারপর বলে, ঠিক আছে জোভান, আমাদের আপনার অর্ডারের দরকার নেই, এখনই এখান থেকে বেরিয়ে যান। জোভান বলে, ওহ এত অহংকার, জানেন আমি চাইলে এই বেকারি এক চুটকিতে কিনে নিতে পারি। মুগ্ধা তখন বলে, তাহলে অন্য কোথাও যান আর কিনে নিন, কিন্তু এই বেকারি বিক্রি হবে না, আর আমি বিক্রি হতে দেব না। বেকারির সবাই তাদের ঝগড়া দেখতে থাকে। মুগ্ধা জোবানকে আবার বলে, আপনি এখান থেকে যাবেন নাকি টেনে বের করে দেব? জোবান তখন বলে, দেখি তো তোমার সাহস কত। মুগ্ধা জোবানের হাত ধরে তাকে টেনে বের করে দেন। জোবান যেন কিছু সময়ের জন্য সম্মোহিত হয়ে পড়ে। কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। মুগ্ধা তাকে বেকারির বাইরে এনে দাঁড় করিয়ে বলে, দেখলেন আমার সাহস, এবার কি বাড়ি পৌঁছে দেব? জোবান একটু পরে স্বাভাবিক অবস্থায় ফিরে বলে, আমি এখানে কিভাবে এলাম? মুগ্ধা বলে, আমি টেনে এনেছি। জোবান রেগে বলে, তুমি যা করলে সেটা ঠিক হয়নি, এখন দেখো আমি কি করি। জোবান রাগ করে চলে যায়। মুগ্ধা খুশি হয় যে তার কাছে এমন জাদুকরী শক্তি আছে, কিন্তু সেটা জানে না জোবান কি করতে চলেছে। অন্যদিকে জোবান একজন বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে, খুব জেদি ও অহংকারী। সে ফোন করে কারোর সঙ্গে কথা বলে। এদিকে পিন্টু কাকু মুগ্ধাকে বলে, মুগ্ধা মেয়ে, তুমি জানো না সে কত বড় লোক, তার মতো মানুষের সঙ্গে ঝামেলা করো না, গিয়ে মাপ চেয়ে নাও। মুগ্ধা বলে, মাফ? আর আমি কখনো না। এদিকে পিন্টু কাকু মুগ্ধাকে বলে, মুগ্ধা মেয়ে, তুমি জানো না সে কত বড় লোক, তার মতো মানুষের সঙ্গে ঝামেলা করো না, গিয়ে মাপ চেয়ে নাও। মুগ্ধা বলে, মাফ? আর আমি কখনো না। জোবান কাউকে ফোন করে বলে, আমাকে এই ডিল যে কোনো অবস্থাতেই করতে হবে। অন্যদিকে মুগ্ধা যখন বাড়ি ফিরে, তখন বাড়ি এসে দেখে তার মা বাবা অনেক চিন্তিত। মুগ্ধা তখন জিজ্ঞেস করে, কি হলো, তোমরা এত চিন্তিত কেন? তার বাবা তানবীর তখন বলে, আমার কাছে এক ব্যক্তির ফোন এসেছিল, সে বলল সে আমাদের বেকারি কিনতে চায় যে কোনো মূল্যে, আর যদি আমরা রাজি না হই তবে সে জোর করে নিয়ে যাবে। মুগ্ধা বুঝতে পারে এটা জোবানের কাজ। মুগ্ধা তার বাবাকে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি আছি, আমি আমাদের বেকারির কিছুই হতে দেব না। তার বাবা তখন বলে, না মা, আমি তোমাকে কোনো সমস্যায় ফেলতে চাই না, আমরা এই বাড়ি আর বেকারি বিক্রি করে অন্য কোথাও চলে যাই। মুগ্ধা তার বাবার কথায় বলে, না আমরা কেন পালাবো, আমরা তো কোনো কিছু ভুল করিনি, আর আমরা কোনো ভীতু নই। তার বাবা তখন বলে, তুমি বুঝতে পারছো না, ওরা অনেক পাওয়ারফুল লোক। মুগ্ধা বলে, বাবা আমি বেকারির কোনো ক্ষতি হতে দেব না, এটা তোমার পরিশ্রমের ফল, কেউ আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। তারপর মুগ্ধা পিন্টু কাকুকে ফোন করে জোবানের ঠিকানা আর ফোন নাম্বার খুঁজে বের করতে বলে। মুগ্ধার মা মিম একটু চিন্তিত হয়ে বলে, মুগ্ধা তুমি কোথাও তোমার শক্তি ব্যবহার করবে না। মুগ্ধা তার মাকে বলে, জি মা, তুমি চিন্তা করো না, বাবার খেয়াল রেখো। মুগ্ধা জোবানের ঠিকানা পেয়ে স্কুটি নিয়ে রওনা দেয়। রাস্তার মাঝখানে মনে হয় কেউ তাকে ফলো করছে। সে পেছনে ফিরে দেখে কিন্তু কেউ ছিল না। তারপর সে এগিয়ে যায়। জোবানের বাড়ির সামনে পৌঁছে মুগ্ধা স্কুটি থামায়। গেটের কাছে গিয়ে সে দারোয়ানকে বলে, আমাকে জোবানের সঙ্গে দেখা করতে হবে। দারোয়ান জোবানকে ফোন করে মুগ্ধার নাম জিজ্ঞেস করে, তারপর তাকে ভিতরে ঢোকার অনুমতি দেয়। ভিতরে গিয়ে মুগ্ধা দেখে একটা বিশাল বড় জায়গা। এটা দেখে ভাবতে থাকে, এত বড় জায়গা, এখানে গাড়ি ছাড়া হাঁটাও মুশকিল। বাড়ির দরজায় পৌঁছেতেই এক মহিলা দরজা খুলে দেয়। মুগ্ধা মহিলাকে জিজ্ঞেস করে, আপনি কে? মহিলা বলে, আমি এই বাড়ির চাকরের প্রধান। মুগ্ধা তখন বলে, এখানে কতজন চাকর আছে? মহিলা উত্তর দেয়, 45 জন। মুগ্ধা তখন বলে, তোমাদের সাহেব কি নিজে খেতে পারেন না, তাই এতজন চাকর? পিছন থেকে জোবান বলে ওঠে, না আমি নিজেই খাই, তবে ভাবছি তোমাকে কাজে রাখবো আমাকে খাওয়ানোর জন্য। মুগ্ধা তখন বলে, তুমি এত বড় লোক হলে আমিও মুগ্ধা, তোমাকে বিষ খাওয়াতে সময় লাগবে না। জোবান বলে, বেশ ভালো স্বপ্ন দেখছো তো তুমি। মুগ্ধা এরপর বলে, আমার বাবাকে হুমকি দেওয়া বন্ধ করো, তুমি একটা মেয়ের দ্বারা অপমানিত হলে, তাই তোমার ইগো এতটাই আঘাত পেয়েছে যে আমার বাবাকে ভয় দেখাচ্ছ। জোবান তখন বলে, ভয় দেখাচ্ছি না, সুযোগ দিয়েছি, যত দাম চাও নিয়ে নাও, তবে বেকারি আমাকে দিতে হবে। জোবানের কথায় মুগ্ধা বলে, তোমার চিন্তা শুধু টাকা দিয়েই শুরু হয় আর টাকাতেই শেষ হয়, মনে হয় তোমার মা বাবার প্রতি তোমার ভালোবাসা হয়তো টাকার হিসেবেই করো। জোবান এবারে রেগে মুগ্ধাকে বলে, চুপ, এবার অনেক হয়েছে, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। মুগ্ধা বলে, আঘাত পেলা, তাই তো, যখন নিজের উপর আসে তখন সবারই কষ্ট হয়। যেমন তোমার মা বাবা তোমার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি অন্যদের জন্য তার পরিবার গুরুত্বপূর্ণ। কারো অনুভূতি নিয়ে খেলা করো না। এই দৃশ্য দেখে জোবানের সব চাকর ভাবছে এখন কি হবে, জোবান ছাড় মুগ্ধার সঙ্গে কি করবে।
এরপর জোবান মুনতাহাকে বলে, তুমি যদি তোমার বেকারি বাঁচাতে চাও তাহলে আমার একটা শর্ত মানতে হবে। মুনতাহা বলে, কেমন শর্ত? জোবান তখন বলে, তোমাকে আমার এখানে 1 মাস চাকরি করতে হবে। জোবানের কথায় মুনতাহা বলে, তুমি পাগল হয়ে গেছো? তারপর জোবান বলে, ভেবে দেখো, তোমার হাতে 24 ঘন্টা সময় আছে। যদি তোমার বাবাকে টেনশন ফেলাতে না চাও তাহলে মেনে নাও। মুনতাহা রেগে বলে, তুমি আমাকে চাকরিতে নিতে চাইছো কেন? জোবান বলে, কারণ আমি তোমাকে আমার পার্সোনাল সেক্রেটারি বানিয়ে তোমার করা অপমানের প্রতিশোধ নিতে চাই। মুনতাহা তখন বলে, তোমার কি মনে হয় আমি রাজি হয়ে যাব? মুনতাহার কথায় জোবান এবার বলে, আর কোনো রাস্তা নেই, বেকারি বাঁচাতে হলে তোমাকে মানতেই হবে। মুনতাহা বলে, আজ সময় তোমার, কাল আমার সময় আসবে, তখন দেখবে আমাকে। জোবান তখন বলে, ওহ বাহ, তোমার অহংকার ভাঙতে শুরু করছে। মুনতাহা তখন তার মায়ের কথা মনে করে বলে, কারণ শপথ আমাকে থামিয়ে দিচ্ছে, না হলে দেখিয়ে দিতাম আমি কে আর কি করতে পারি। জোবান তখন বলে, 1 মাস একসঙ্গে থাকলেই জেনে যাব তুমি কি। এখন বলো, তুমি কি চাকরি গ্রহণ করছো কিনা? মুনতাহা তার বাবার বেকারির কথা ভেবে বলল, ঠিক আছে, আমি রাজি, তবে তুমি আমাদের বেকারির কোনো ক্ষতি করবে না এবং আমার বাবাকে কোনো টেনশনে ফেলাবে না। জোবান বলে, ঠিক আছে, কাল সকাল 8টায় আমার বাড়ি চলে আসবে। বাড়ি কেন? কারণ আমার শিডিউল তোমার তৈরি করতে হবে, আমার কফি থেকে শুরু করে ডিনার পর্যন্ত। মুনতাহা তখন একটু বিরক্ত হয়ে বলে, ওকে। তারপর মুনতাহা রাগ করে চলে যায় আর পিছন থেকে জোবান মুচকি হাসে। তখনই এক মহিলা ঘরে ঢোকে। তারপর ওই মহিলা জোবানকে জিজ্ঞেস করে, মেয়েটি কে ছিল আর এখানে কেন এসেছিল? সে আমার সাথে দেখা করতে আসছিল, এতে আপনার মাথা ঘামানোর দরকার নাই। মহিলাটি তখন বলে, ভদ্রভাবে কথা বলো জোবান, আমি তোমার মা। জোবান হাসতে হাসতে বলে, সৎ মা, তাই সৎ মায়ের মতোই থাকুন। এই ভালোবাসার বান বাবার সামনে দেখাবেন। তার সৎ মা আর কিছুই বলে না, রাগ করে ঘরের ভিতরে চলে যায়। জোবান একটু হতাশ হয়ে পড়ে, কারণ সে তার সৎ মাকে ঘৃণা করে। তার আপন মায়ের মৃত্যুর জন্য সে তার সৎ মাকেই দায়ী করে। অন্যদিকে মুনতাহা বাড়ি ফিরে তার বাবা তানভীর জিজ্ঞেস করে, কি হলো মা, তুমি কোথায় গিয়েছিলে? মুনতাহা তার বাবাকে বলে, কিছু না বাবা, এখন আর বেকারি বিক্রি করতে হবে না। তার বাবা বলে, কিন্তু মা, তুমি এটা করলে কিভাবে? মুনতাহা বলে, তোমার মেয়ে অনেক শক্তিশালী বাবা, আর আমি 1 মাসের জন্য একটা টিউশনি নিয়েছি, সেখানে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত থাকতে হবে। পিন্টু কাকুকে বলো সে যেন বেকারি সামলায়। মুনতাহার মা মিম তখন বলেন, আরে বাহ মুনতাহা, পড়াশোনার জন্য সিরিয়াস হয়েছে? হ্যাঁ মা, এবার আমি অনেক পড়াশোনা করব। এটা বলে মুনতাহা তার রুমে চলে যায়। রাতে মুনতাহা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সে একটি স্বপ্ন দেখে যেখানে এক মহিলা আরেক মহিলাকে হত্যা করে, তারপর একটি শিশুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের সঙ্গে একজন পুরুষও ছিল। হঠাৎ কেউ এসে শিশুটিকে তুলে নিয়ে যায়। শিশুটির শরীর থেকে আলো বেরাতে থাকে। মুনতাহা আতঙ্কিত হয়ে উঠে বসে। তখন সে দেখে তার পাশে একটি তারা জ্বলজ্বল করছে। মুনতাহা তখন বলে, এটা কি? তারাটি বাইরে চলে যায় আর মুনতাহাও তার পিছনে পিছনে যায়। এক জায়গায় এসে সে দেখে অনেকগুলো তারা চারপাশে জ্বলতে শুরু করে। তারপর সমস্ত তারা একত্রিত হয়ে একটি আলো তার শরীরে প্রবেশ করে। সে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সমস্ত আলো অদৃশ্য হয়ে যায় আর মুনতাহা নিজেকে আবার তার বিছানায় পায়। আমি পাগল হয়ে যাচ্ছি, জেগে থেকেও স্বপ্ন দেখছি। কাল ওই খিটখিটে লোকটার কাছে চাকরিতে যেতে হবে, দেরি হলে সে আমার বেয়াজ্জিত করবে। মুনতাহা সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা করে জোবানের বাড়ি যায়। পুরো বাড়ি একসাথে চুপচাপ ছিল। তারপর বাড়ির এক কর্মচারীর কাছে মুনতাহা জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, জোবান কোথায়? কর্মচারী বলে, স্যার এখন ঘুমাচ্ছেন, উনি তো প্রতিদিন সকাল 10টায় ওঠেন। মুনতাহা মনে মনে ভাবে, নিজে 10টায় ওঠে আর আমাকে 7টায় তুলে 8টায় এখানে আসতে বলছে। এখন মজা দেখাচ্ছি তোমায়, মুনতাহার সঙ্গে ঝামেলা করার ফল পাবে। এখন মজা দেখাচ্ছি তোমায়, মুনতাহার সঙ্গে ঝামেলা করার ফল পাবে। মুনতাহা কর্মচারীকে বলে, আমাকে ছাড়ের ঘর পর্যন্ত নিয়ে চলো। তারপর কর্মচারী তাকে জোবানের ঘর পর্যন্ত নিয়ে যায়। মুনতাহা ভিতরে ঢোকার আগে একটু দ্বিধায় পড়ে মনে মনে ভাবে, এটা ছেলের ঘরে আমি কিভাবে ঢুকি, কিন্তু কি আর করার, ঢুকতেই হবে। তারপর সে ঘরে ঢুকে দেখে জোবান বিছানায় পা ছড়িয়ে গভীর ঘুমে মগ্ন। মুনতাহা এবার মনে মনে বলে, একে কিভাবে উঠাবো? নিজে বিছানায় পুরো পেঁচার মতো পড়ে আছে আর আমাকে ডেকেছে কাজ করতে। হঠাৎ তার চোখে ঘরের এক পাশে রাখা পানির জগের দিকে চোখ পড়ে। তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে, একটু ম্যাজিক করি। এমন ম্যাজিক করব যাতে সাপও মরে আর জগটাও না ভাঙে। মুনতাহা জাদু দিয়ে জগটা তুলে সেটার পানি পুরো উল্টো দেয় জোবানের মুখে। জোবান হঠাৎ করে চমকে উঠে বসে পড়ে এবং জগটা ধরে ফেলে। মুনতাহাকে উদ্দেশ্য করে বলে, এটা কি করছো তুমি? মুনতাহা বলে, কি করলাম আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। জোবান নিজের হাতে জগ দেখে কিছুক্ষণ অবাক হয়ে ভাবে,
মনে হয় স্বপ্ন দেখেছিলাম। তারপর মুন্থার দিকে তাকিয়ে বলে, তোমাকে আমার ঘরে ঢুকতে কে বললো? তারপর মুন্থা তখন বলে, সকাল 8টা বেজে গেছে মিস্টার, আপনিই তো আমাকে এই সময় ডেকেছিলেন। জোবান নিজের রাগ সামলে মুন্থাকে বলে, যাও আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো। মুন্থা তখন বলে, ব্ল্যাক কফি, কোল্ড কফি, হট কফি নাকি চকলেট কফি? জোবান বলে, নর্মাল কফি। মুন্থা আবার বলে, চিনি নেবেন তো? জোবান বলে, অবশ্যই, চিনিহীন কফি কেউ খায় নাকি? মুন্থা বলে, কত চামচ চিনি দেবো? জোবান বিরক্ত হয়ে বলে, 15 চামচ, এবার তাড়াতাড়ি নিয়ে এসো। মুন্থা মুচকি হেসে চলে যায়। কিছুক্ষণ পর সে কফি নিয়ে ফিরে এসে তখন দেখে জোবান আবার ঘুমিয়ে পড়েছে। মুন্থা বলে, অসাধারণ ছেলে, ভিজা শরীরে ঘুমিয়ে গেছে। মুন্থা উঁচু গলায় বলে, এই যে মিস্টার, আপনার কফি। জোবান চমকে উঠে বসে পড়ে, এত তাড়াতাড়ি কফি রেডি হয়ে গেল? মুন্থা তখন বলে, কফি বানিয়েছি, রান্না করিনি। জোবান কফির মগ সাইড টেবিল থেকে তুলে নেয়, এক চুমুক মুখে দিয়ে মুখ বেঁকিয়ে সব বাইরে ফেলে দেয়। এটা কি বানিয়েছো তুমি? পুরো চিনির বক্স ঢেলে দিয়েছো নাকি? মুন্থা বলে, তুমিই তো বলছিলে 15 চামচ। জোবান রেগে বলে, বলছিলাম মানে কি, পুরো বস্তা ঢেলে দেবে? তোমার বুদ্ধি নেই নাকি কফি বানাতে জানো না? মুন্থা বলে, তুমি তো বলছিলে যা বলবে আমি তাই করব। জোবান রাগ চেপে বলে, দেখে নেব তোমাকে। মুন্থা বলে, আমি তো এখানেই আছি, এবার বলো কি করতে হবে? জোবান বলে, আমার ওয়াশরুমে এসো, আমাকে গোসল করিয়ে দাও। মুন্থা বলে, সেক্রেটারি রেখেছো, বউ না। জোবান রেগে ওয়াশরুমে চলে যায় আর মুন্থা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে আসে। গোসল করে নাস্তা করার কিছুক্ষণ পর জোবান আর মুন্থা একটা সাইড ভিজিটের জন্য গাড়ি নিয়ে বের হয়। জায়গাটা বেশ জঙ্গলের মতো, একেবারে নিরিবিলি জায়গা। মুন্থা চারপাশে দেখে মনে মনে ভাবে এটা কোথায় নিয়ে যাচ্ছে। জোবান এবং মুন্থা গাড়ি থেকে বের হতেই কয়েকজন মুখোশধারী তাদের সামনে হাজির হয়। তারা কোনো এক অদ্ভুত ভাষায় কথা বলছে। মুন্থা জোবানকে বলে, এটা কি হচ্ছে? তুমি কি আমার অপহরণের পরিকল্পনা করছো নাকি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? আমি কেন এটা করব? আমার তো মনে হচ্ছে এরা তোমার লোক। মুন্থা বলে, এরা নিশ্চয়ই তোমার লোক, আমার না। তারা এভাবেই তর্ক করতে থাকে। এর মধ্যে এক মুখোশধারী মুন্থার হাত ধরে টানতে শুরু করে। মুন্থা চিৎকার করে জোবানকে বলে, চুপচাপ কি দেখছো, আমাকে বাঁচাও। জোবান বলে, তোমাকে সেলফ ডিফেন্স শেখানো হয়নি, নিজের পায়ে দাঁড়াতে শেখোনি, এখন আমার সাহায্য কেন দরকার? মুন্থা তখন বলে, তুমি ভাগো তাহলে এখান থেকে। মুন্থা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। মুখোশধারীরা তার মুখ চেপে ধরে। মুন্থা তার ম্যাজিক শক্তি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই করতে পারছিল না। জোবান মজা করে বলে, চেঁচাচ্ছ কেন? যদি তোমার চিৎকার শুনে এরা যদি ভয় পেয়ে মরে যায় তবে তোমাকে নিয়ে যাবে কিভাবে? এরপর জোবান মারামারি শুরু করে। মুখোশধারীরা মুন্থাকে ছেড়ে জোবানের দিকে ধাওয়া করে। অন্যদিকে মুন্থা আবার ম্যাজিক ট্রাই করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাজ হয় না। হতাশ হয়ে সে রাগ করে চোখ বন্ধ করে কোনো অজানা ভাষায় কিছু বলে। হঠাৎ তার হাত থেকে এক প্রভার আলোর ঝলক বের হয়। মুখোশধারীরা হঠাৎ মাটিতে পড়ে যায়। জোবান এই দৃশ্য দেখে ভাবে এটা তার কারণে হয়েছে। মুন্থা মনে মনে বলে, আমি তো আগে কখনো এমন কিছু করতে পারিনি। জোবান মুন্থাকে বলে, দেখলে আমি সবাইকে কাবু করে ফেললাম। মুন্থা ঠাট্টা করে, হ্যাঁ তুমি খুব সাহসী। জোবান বলে, হ্যাঁ এটা তো সবাই জানে, আমি যা করি তাতেই সাহস জ্বরে পড়ে। মুন্থা এবার বলে, বাহ, তোমার নিজের প্রশংসা তো নিজে ভালোই করতে পারো। এবার বলো আমাকে এখানে আনলে কেন? নিজের বাহাদুরি দেখাতে? জোবান মুন্থাকে বলে, না, এখানে একটা গ্রাম আছে, সেখানে একটা ফ্যাক্টরি বসাতে চাই। মুন্থা বলে, আমি অবাক হয়ে গেলাম, তোমার মধ্যে এত ভালো কিছু করার ইচ্ছা আছে দেখে। আমার তো মনে হয়েছিল তুমি শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবো না। জোবান বলে, এটা আমার মায়ের স্বপ্ন, এই গ্রামটা তার খুব প্রিয় ছিল, তাই আমি তার স্বপ্ন পূরণ করতে যা করতে হয় তাই করব। মুন্থা তার দিকে তাকিয়ে বলে, কিছু না বলে দুজনে এগিয়ে যায়। জোবান তাকে পুরো এলাকা দেখায় এবং কি কি কাজ করতে হবে তাও বোঝায়। মুন্থা জোবানকে বলে, আমি এখানে আর আসবো না, জায়গাটা বেশ ভয়ঙ্কর লাগছে। জোবান বলে, তোমার সবকিছু করতে হবে না, শুধু ফোনে যোগাযোগ রাখলেই হবে। এরপর দুজনে জঙ্গলের এলাকা ছেড়ে বেরিয়ে আসে। অন্যদিকে যেসব মুখোশধারীরা মুন্থার উপর আক্রমণ করছিল তারা একটি রহস্যময় রানীর কাছে পৌঁছে যায়। মুখোশধারী একজন মহিলাকে বলে, মহারানী, পরীর মেয়ে এখনো জীবিত, আমরা তাকে জঙ্গলে দেখেছি। রানী তখন বলে, তাকে দ্রুত ধরে নিয়ে এসো, যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে জোবান এবং মুন্থা বাড়ি ফিরে আসে, তখন প্রায় 8টা বাজে। মুন্থা বলে, আমি এখন বাড়ি যাচ্ছি। জোবান বলে, চল আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। মুন্থা বলে, না, আমি নিজেই চলে যাব। মুন্থা রাগী মুখে বেরিয়ে যায়। জোবান তাকে দেখে মুচকি হাসে।
আর মনে মনে বলে এই মেয়ে বোধহয় কখনো তার অ্যাটিটিউড ছাড়বে না। রাতের দিকে জোবানের ফোনে একটা মেসেজ আসে, সকাল 8টায় আবার দেখা হবে। মেসেজটি ছিল মুনতাহার। জোবান মুনতাহার মেসেজ দেখে মনে মনে ভাবে এটা তো আমারই ডাকা ঝামেলা, যা আমি নিজের গলায় বেঁধেছি। কিন্তু যদি কখনো এই মেয়ের সামনে আমি হেরে যাই তখন কি হবে? অন্যদিকে জোবানের সৎমা কিছু একটা নতুন পরিকল্পনা করতে থাকে। তিনি কাউকে ফোন করে কিছু নিষেধ করেন। মুনতাহা যখন বাড়ি ফিরে দেখে তার মা বাবা মিম আর তানবীর বসে তার জন্য অপেক্ষা করছে। মুনতাহা তাই জিজ্ঞেস করে কি হয়েছে, তোমরা ঠিক আছো তো? তার মা বাবা তখন বলে আমরা চাই তোকে বিয়ে দিয়ে দেই, যাতে আমাদের অনুপস্থিতিতে তুই একা হয়ে না যাস। মুনতাহা তখন বলে হঠাৎ আজ এই ভাবনা কেন এলো? ঠিক তখনই লাইট চলে যায়, পূর্বাল জোরে হাওয়া বইতে থাকে। মুনতাহা তখন বলে হঠাৎ করে আবহাওয়া এত খারাপ হয়ে গেল কেন? তারপর একটু উজ্জ্বল আলো ঘরের মধ্যে ঢুকে মুনতাহাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মুনতাহার মা মিম দ্রুত একটি বোতল থেকে পানি নিয়ে সেই আলোর উপর ছিটিয়ে দেয়। আলোর ঝলক সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়, সবকিছু আবার স্বাভাবিক হয়। মুনতাহা তার মাকে জিজ্ঞেস করে মা এটা কি ছিল? তার মা মিম চুপ হয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। তারপর বলে তোর ওপর দুষ্ট শক্তির নজর পড়েছে, কারণ তোর মধ্যে জাদুকরী শক্তি আছে। মুনতাহা তখন বলে যদি এমন হয় তবে তুমি কেন ভয় পাচ্ছ? আমি যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারবো। মুনতাহার আত্মবিশ্বাস দেখে তার মা খুশি হলেও সে মুনতাহাকে আসল সত্যিটা বলতে পারে না। মুনতাহা ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তার বাবা তার মাকে বলে তুমি ভুল করছো, মুনতাহাকে সব বলে দাও। মিম বলে না, পরিমা সেই বিরুদ্ধ মানা করেছে, মুনতাহাকে কিছু বলার অনুমতি নেই। মিমের কথায় তানবীর বলে পরিমার নির্দেশ মেনে আমরা কতদিন মুনতাহাকে নিরাপদ রাখতে পারবো? মিম বলে জানি না। পরের দিন সকালে মুনতাহা জোয়ানের বাড়িতে পৌঁছয়, কিন্তু সে 10 মিনিট দেরি করে ফেলে। মুনতাহা মনে মনে ভাবে কে জানে জোবান কি এখনো ঘুমাচ্ছে, আমার নিশ্চয়ই তাকে উঠাতে হবে। তাই সে সোজা জোবানের রুমে যায়। দরজা খুলে দেখে জোবান বিছানায় নেই। তখন সে ঘুরে আর জোবানের সঙ্গে ধাক্কা লাগে। জোবান মুনতাহাকে এত কাছ থেকে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। মুনতাহা দ্রুত দূরে সরে যায়। জোবান তারপর বলে মিস মুনতাহা আপনি 15 মিনিট লেট করেছেন। মুনতাহা বলে 15 নয় 10 মিনিট। জোবান এবার বলে আমি সময়নিষ্ঠ লোক পছন্দ করি না। মুনতাহা মনে মনে ভিড় করে বলে আজ এই গাধাটা কিভাবে সময় উঠে গেল। ততক্ষণে মুনতাহার মাথায় একটি দুষ্টুমি বুদ্ধি আসে। সে জাদু করে ঘড়িটা 10 মিনিট পিছিয়ে দেয়। জোবান বলে কি ভিড় করছো তুমি? মুনতাহা বলে মিস্টার পিছনে দেখুন, ঘড়ির সময় ঠিক আছে, আপনার হাত ঘড়ি ভুল দেখাচ্ছে। জোবান পেছনে ঘড়ি দেখে তাতে 8টা বাজে। এটা কিভাবে হলো? আমি তো 7টায় উঠেছিলাম। তার কথা শেষ হওয়ার আগে এক চাকর ঘরে ঢুকে বলে ছাড়, দাদিমার শরীর খারাপ করছে। জোবান দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। মুনতাহা তার পিছু পিছু যায়। দুজনে দাদির কাছে পৌঁছায়, যেখানে দাদিমা শুয়ে আছেন। পাশে একজন ডাক্তার পরীক্ষা করছেন। জোবান জিজ্ঞেস করে দাদিমার কি হয়েছে? ডাক্তার বলে চিন্তার কিছুই নেই, তিনি সময় মতো ওষুধ খাননি, তাই ব্লাড প্রেশার কমে গিয়েছিল, এখন ঠিক আছেন। জোবান দাদিমার পাশে বসে বলে দাদি তুমি সময় মতো ওষুধ খাও না কেন? দাদিমা তাকে আদর করে বলেন ওষুধ নয়, আমাকে এখন তোমার বউ সুস্থ করতে পারবে। তখনই দাদিমার চোখ পড়ে মুনতাহার উপর। দাদিমা তখন বলে এই মেয়েটা কে? জোবান উত্তর দেয় এটা আমার সেক্রেটারি, আজ থেকে তোমার ওষুধ সময় মতো খাওয়ানোর দায়িত্ব এর। দাদিমা মুনতাহাকে কাছে ডাকেন, তার গালে হাত রেখে বলেন খুব সুন্দর মেয়ে। দাদির কাছ থেকে মুনতাহার প্রশংসা শুনে জোবান বলে মনে একটু হিংসা হয়, আর মনে মনে বলে হ্যাঁ কেমন সুন্দরী মেয়ে সেটা আমিই জানি। ততক্ষণে জোবানের সৎমা ঘরে ঢোকে। সে তার শাশুড়িকে বলে মা কি হলো, আপনি সময়ের ওষুধ না খেয়ে এখানে সবার সমস্যা বাড়িয়ে দেন। দাদি ও সৎমার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জোবান তার সৎমাকে দেখে বিরক্ত হয় আর রাগটা মুনতাহার উপর দেখাতে শুরু করে। তোমার কি কাজ নেই, এখানে বসে আছো কেন? ছোট লোকদের তো কাজই এটা। আগে বড়দের কাছে যাও, তাদের সামনে ভালো সাজো, তারপর তাদের সরিয়ে তাদের জায়গা দখল করো। জোবান কথাগুলো তার সৎমাকে উদ্দেশ্য করেই বলে, কিন্তু সরাসরি মুনতাহার দিকে তাকিয়ে। এ কথা শুনে মুনতাহা ক্ষিপ্ত হয়ে ওঠে। সে কিছু বলার আগেই তার সৎমা তড়িঘড়ি করে বলে ওঠে জোবান তোমার সীমালগ্ন করো না। জোবান তখন বলে আপনার কেন এত লাগতেছে, আপনিও কি এমন কিছু করেছেন? সৎমা জোবানের কথায় বলে চুপ করো জোবান, তোমার বাবা আসলে আমি বলবো। জোবান বলে তাহলে তাকে ফোন করে নিয়ে আসুন। জোবানের কথা শুনে তার সৎমা ঘর ছেড়ে বেরিয়ে যায়। জোবানের দাদি তখন বলে ভালোই হলো, তুমি এই ডাইনি মহিলাটাকে তাড়িয়ে দিলে। এদিকে মুনতাহা তখন রাগে ফুলছে। সে জোবানের দিকে তাকিয়ে বলে
হ্যাঁ, আমরা ছোট লোক হতে পারি, কিন্তু আমি আপনার মতো বড় লোকদের ঘৃণা করি, যারা মানুষের অনুভূতির কোনো মূল্যই বোঝে না। আমি আপনার টাকা পয়সার আগ্রহ নয়, আর আপনি তোও নয়। আর আমার মনে হয় আপনার সবার সম্পর্কে ভুল ধারণা আছে। জোবান এই কথা শুনে রেগে ফেটে পড়ে, কিন্তু দাদির সামনে কোনো কথা না বলে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মুনতাজ যেতে চায়, কিন্তু দাদি তাকে থামিয়ে দেয় আর বলে, মেয়ে জোবান এমনই, কিন্তু তার মনটা খুব ভালো, তার সৎমার জন্য এরকম হয়ে গেছে। মুনথা বলে, মানে তার মা কোথায়? দাদি বলে, তার মা মারা গেছে। জোবানের সৎ মা তার মায়ের বন্ধু ছিল। তার মায়ের মৃত্যুর পর সে জোবানের বাবাকে বিয়ে করে। আমার মনে হয় তার মায়ের মৃত্যুর পিছনে ওই ডাইনিটার হাত ছিল। জোবান তখন একেবারে ছোট ছিল না, সে সব বুঝতো, তাই সে তার বাবা আর সৎমাকে ঘৃণা করে। দাদির কথা শুনে মুনথার মনে জোবানের প্রতি একটু সহানুভূতি জাগে। মুনথা দাদিকে ওষুধ ও খাবার খাইয়ে বাইরে আসে। ঠিক তখন জোবান তাকে রুমে ডেকে বলে, এই ফাইলের সব পেপার গুছিয়ে দাও। মুনথা পেপারগুলো গুছিয়ে দেয়, কিন্তু জোবান আবার ইচ্ছাকৃতভাবে সব পেপার এলোমেলো করে দেয়, বলে, আবার ঠিক করে দাও। মুনথা রেগে গেল, কিন্তু কিছু বলার আগেই জোবানের ফোনে কল আসে। জোবান বলে, 1 মিনিট। ফোনে কথা বলার সময় মুনথা তার জাদু দিয়ে পেপারগুলো আবার গুছিয়ে দেয়। ফোন শেষে জোবান পিছনে ফিরে দেখে সব ঠিকঠাক। জোবান বলে, এত দ্রুত কিভাবে হলো? মুনথা বলে, পেপারগুলো নিজেই ঠিকঠাক হয়ে গেছে। জোবান বলে, ভালো, মজা করো, চলো অফিস যেতে হবে। তারপর দুজনে অফিসের দিকে রওনা দেয়। এদিকে জোবানের সৎমা মুনথাকে জাদু ব্যবহার করতে দেখে ফেলে এবং কাউকে কল করে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছিলে। মুনথা প্রথমবার জোবানের অফিসে যায়। অফিসটা খুবই সুন্দরভাবে সাজানো। এটা দেখে মুনথা মনে মনে বলে, অন্তত এই বাদরের একটা গুণ আছে। জোবান বলে, বাদর? বাদর কোথায়? মুনথা বলে, তুমি শুনলে? আমি তো মনে মনে বলছি, তুমি কিভাবে শুনলে? জোবান বলে, কিছু না, বাদ দাও। আর যাও ম্যানেজারের রুমে গিয়ে প্রথম ফ্লোর থেকে একটা ফাইল নিয়ে এসো, আমি ফোন করে দিচ্ছি। মুনথা বলে, ঠিক আছে। তারপর মুনথা প্রজেক্টের ফাইল নেওয়ার জন্য ম্যানেজারের রুমে ঢোকে। ঠিক তখনই বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দেয় আর লাইটও অফ করে দেয়। মুনথা রুমের ভিতর আটকে পড়ে। সে আতঙ্কিত হয়ে পড়ে, এটা কি হলো? কেউ শুনতে পাচ্ছ? কেউ কি আছো বাইরে? তারপর দরজার কাছে গিয়ে কড়া নাড়াতে থাকে, কিন্তু তার আওয়াজ বাইরে যায় না। আসলে জোবানের সৎমার কথায় ম্যানেজার মুনথাকে স্টোর রুমে আটকে রাখে। বাইরের দরজা বন্ধ করে লক করে দেয় এবং স্টোর রুমের নামবোর্ড বদলে ফেলে। মুনথা ভেবে বসে এটা ম্যানেজারের ঘর। সে ঢোকার পর ম্যানেজার লাইট অফ করে দেয়। মুনথার জাদু কাজ করছিল না, তাই সে ভাবে, আমি এখন কি করব? একটা উপায় তো খুঁজে বের করতে হবে। এদিকে মুনথা 1 ঘন্টা ধরে ফিরে না আসায় জোবান বিরক্ত হয়ে পড়ে আর বলে, এই মেয়েটা কোনো কাজ ঠিকমতো করতেই পারে না, কোথায় চলে গেল আবার? তারপর জোবান ম্যানেজারকে ডাকে আর জিজ্ঞেস করে, মুনথা কোথায়? ম্যানেজার বলে, ছাড়, আমার কাছে তো কেউ আসেনি, আমি নিজেই এই ফাইলটা নিয়ে এসেছি। আজব, তাহলে মেয়েটা গেল কোথায়? ম্যানেজার বলে, হয়তো বাড়ি চলে গিয়েছে। জোবান তখন রেগে বলে, যদি মুনথা এমনটা করে ফেলে, আমি ওকে ছাড়বো না। জোবান নিচে গিয়ে মুনথাকে খোঁজে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। ম্যানেজার ঠিকই বলেছে, হয়তো মুনথা বাড়ি চলে গেছে, এখানে তো সে নেই। তারপর জোবান ফিরে এসে অফিসের সিসিটিভি চেক করে, কিন্তু ম্যানেজার ইতিমধ্যেই ফুটেজ ডিলিট করে দিয়েছে। ফুটেজ দেখে জোবান বলে, এটা কিভাবে সম্ভব? মুনথা ফার্স্ট ফ্লোরে যায়নি, নিচেও যায়নি, তাহলে গেল কোথায়? জোবান ম্যানেজারকে যেতে বলে। তারপর মুনথাকে আবার খুঁজতে থাকে। তখনই সে মুনথার পরে থাকা কানের দুল পায়। দুলটি পেয়ে ভাবে, তার মানে মুনথা এখানে এসেছিল, তাহলে এখন কোথায় গেল? জোবান মুনথাকে কল দিয়ে না পেয়ে বুঝতে পারে মুনথার ফোনও কোনো নেটওয়ার্কে নেই। তার মনে পড়ে অফিসে একটি জায়গা আছে, নেটওয়ার্ক কাজ করে না, স্টোর রুম। সে স্টোর রুমে যায়। এদিকে স্টোর রুমে থাকা গরম আর অন্ধকারের কারণে মুনথা জ্ঞান হারিয়ে ফেলে। জোবান স্টোর রুমের সামনে গিয়ে দেখে রুম বন্ধ। জোবান বলে, বাইরে থেকে স্টোর রুম লক করা কেন? তারপর জোবান দরজা খুলে ভেতরে ঢোকে। ভেতরে অন্ধকার দেখে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে মুনথাকে ডাকতে থাকে, মুনথা তুমি কোথায়? মুনথা তখন অজ্ঞান ছিল। জোবান কোনো উত্তর না পেয়ে ফিরে যাওয়ার জন্য ঘোরে, কিন্তু তার পা কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তখন সে মাটিতে পড়ে থাকা মুনথাকে দেখতে পায়। জোবান চিৎকার করে বলে, মুনথা! তারপর দ্রুত মুনথাকে কোলে তুলে বাইরে নিয়ে আসে। সবার উদ্দেশ্য চিৎকার করে ডাকে এবং পানি আনতে বলে। মুনথা অজ্ঞান অবস্থায় ভিড়ভিড় করতে থাকে, ওই খরুশ লোকটা আমাকে এখানে অন্ধকারে আটকে রেখেছে, নিজেকে কি ভাবে? আমি কি এত সহজে ভয় পেয়ে যাব? মুনথার কথা শুনে জোবান অবাক হয় এবং জোবান বলে,
আমি তো কখনো এভাবে ওকে আটকে রাখিনি। জোবান মুনতাহার মুখে পানি ছিটিয়ে দেয়। মুনতাহা একটু চোখ খুলে। মুনতাহা অজ্ঞানভাবেই বলে, ও মাই গড, আমি তো মরে গেছি, তাহলে এত আলো দেখাচ্ছি কেন? তখন তার নজর জোবানের দিকে পড়ে। মুনতাহা তখন বলে, এই লোকটা মরার পরও আমার সাথে চলে এসেছে। জোবান মুনতাহার কথা শুনে বলে, হুশে এসো, তুমি এখনো বেঁচে আছো। কিছুক্ষণ পর মুনতাহা পুরোপুরি জ্ঞান ফিরে তারপর জোবানকে দেখে বলে, তুমি আমাকে বন্ধ করেছিলে কেন? কেউ এমন করে? জোবান বলে, আমি তোমাকে বন্ধ করেছিলাম? তুমি কি পাগল নাকি? আর আমি তো তোমাকে ম্যানেজারের রুমে যেতে বলছিলাম, তুমি স্টোর রুমে কি করছিলে? মুনতাহা বলে, কিন্তু আমি তো ম্যানেজারের রুমে গিয়েছিলাম। জোবান মুনতাহাকে বলে, তোমার চোখ হয়তো দুর্বল হয়ে গেছে, একটু সামনে দেখো। মুনতাহা সামনের বোর্ড দেখে হতবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আমি তো এই বোর্ডটাই সেখানে দেখেছিলাম। জোবান বলে, তুমি পাগল হয়ে গেছো, উঠবে নাকি তোমাকে কোলে করে নিয়ে যাব? মুনতাহা বলে, তুমি চিন্তা করো না, আমি নিজে নিজেই উঠতে পারবো। মুনতাহা মনে মনে ভাবে হয়তো সে ভুল করে বোর্ডটা ভুল পড়ছিল। এদিকে ম্যানেজার ঘাবড়ে যায়। মুনতাহা এবং জোবান চলে যাওয়ার পর সে জোবানের সৎমাকে ফোন করে। ম্যানেজার বলে, মুনতাহা বেরিয়ে গেছে। জোবানের সৎমা রেগে গিয়ে ফোন ছুঁড়ে ফেলে। জোবান আর মুনতাহা বাড়ি ফিরে আসে। মুনতাহা চুপচাপ থাকে। জোবান সেটা লক্ষ্য করে ভাবে হয়তো ভয় পেয়েছে, তাই এত চুপচাপ। তারপর জোবান বলে, ভয় পেও না, আমি তো হীরের মতো তোমাকে বাঁচিয়ে নিয়েছি। মুনতাহা জোবানকে বলে, আমি ভয় পাই না, আমি শুধু এটা ভাবছিলাম, যেখানে তুমি থাকো সেখানে আমারই বিপদ কেন আসে? জোবান বলে, মানে তুমি বলতে চাইছো আমি নিজেই এসব করি তোমার চোখে হিরো সাজার জন্য? মুনতাহা বলে, হ্যাঁ, আমার সামনে ভালো দেখানোর জন্য। জোবান হাহা করে বলে, তুমি নিজেকে রানী ভাবো নাকি, যে আমি তোমাকে ইমপ্রেস করার জন্য হিরো সাজবো? আমার জন্য তো মেয়েদের লাইন পড়ে থাকে, কিন্তু আমি কারো দিকেই তাকাই না। মুনতাহা তখন বলে, ততটাই বাড়িয়ে বলো যতটা হজম করতে পারবো। জোবান বলে, আমি কোনো বাড়িয়ে বলছি না, ওকে? মুনতাহা তারপর বলে, দেখে তো সেটা বোঝাই যাচ্ছে। জোবান বলে, কি বোঝা যাচ্ছে? মুনতাহা বলে, কিছুই না। এরপর মুনতাহা দাদিকে ওষুধ দিতে যায়। দাদি আর মুনতাহার সম্পর্ক বেশ ভালো। দাদি মুনতাহাকে পছন্দ করেন, আর মুনতাহাও দাদিকে। দাদির কাছে ওষুধ দিয়ে বের হওয়ার সময় মুনতাহা জোবানের সৎমার সামনে পড়ে। সৎমা বলে, শোনো মেয়ে। মুনতাহা বলে, জি বলেন। তুমি জোবানের কাছ থেকে দূরে থাকবে, তার কাছে যাওয়ার দরকার নেই। মুনতাহা তখন বলে, আমি কেন তার কাছে যাব? আমি তো নিজেই তার কাছ থেকে দূরে থাকতে চাই। সৎমা হাহা করে বলে, আমি জানি তোমাদের মতো মেয়েরা বড়লোক ছেলেদের বাড়িতে চাকরি করে তাদের ফাঁসাতে চায়। মুনতাহা কিছু বলার আগে জোবান সেখানে চলে আসে। জোবান বলে, কি হলো মুনতাহা, তুমি এখানে কি করছো? মুনতাহা বলে, আপনার মাকে জিজ্ঞেস করুন, ওনার কথাতেই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। জোবান তখন বলে, তুমি তো আমার সেক্রেটারি, আমার সৎ মায়ের নয়। টাকা পাওয়ার জন্য তোমার তার পায়ের তেল মাখানোর দরকার নেই। মুনতাহা বলে, তোমাদের মা ছেলেকে পাগলাগারদে পাঠানো উচিত। যখনই দেখো টাকার কথা বলছো, আমি এখনই চাকরি ছেড়ে দিচ্ছি। 2 দিনের বেতনও চাই না, সেটা তোমরা ভাগ করে নাও। সৎমা বলে, এত সাহস আমার সাথে এমনভাবে কথা বলার? জোবান বলে, আপনার তো কোনো সম্মানই নেই। সৎমা বলে, চুপ করো জোবান। সৎমা রাগ করে চলে যায়। ঠিক তখনই মুনতাহার ফোনে একটি কল আসে। কলটি শোনার পর মুনতাহা মাটিতে বসে পড়ে। জোবান বলে, কি হলো মুনতাহা? মুনতাহার অবস্থা এতটাই খারাপ যে কথা বলার মতো অবস্থাই নেই। মুনতাহাকে ধরে জাকি দিয়ে বলে, মুনতাহা, এটা কি হলো? তুমি কি ঠিক আছো? মুনতাহা কিছু বলতেই পারে না, তোর পুরোপুরি অজ্ঞান হারিয়ে যায়। জোবান তার ফোন তুলে সেই নাম্বারে কল ব্যাক করে। ফোনের ওপাশ থেকে একজন পুলিশ অফিসার কথা বলেন। পুলিশ অফিসার বলেন, এই নম্বরটি আমাদের কাছে 2টি মৃতদেহের ফোনে থেকে পাওয়া যায়, তাই আমরা ফোন করেছি। জোবান বলে, কোথায় পাওয়া গেছে মৃতদেহগুলো? পুলিশ অফিসার তাকে ঠিকানা দেয়। জোবান দ্রুত মুনতাহাকে জাগানোর চেষ্টা করে। জোবান মুনতাহাকে ধাক্কা দিয়ে বলে, মুনতাহা উঠে বসো, কি হচ্ছে? মুনতাহা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। মুনতাহা কাপা গলায় বলে, আমার মা বাবা। জোবান বলে, কি ওরা তোমার মা বাবা? মুনতাহা চিৎকার করে কেঁদে ওঠে। জোবান বলে, চলো আমাদের এখনই মৃতদেহ শনাক্ত করতে যেতে হবে। মুনতাহা কান্না করে বলে, না আমি যাব না। জোবান বলে, সাহস রাখো, হয়তো ওরা তোমার মা বাবা নাও হতে পারে। জোবান মুনতাহাকে সাহস দিয়ে তারপর তাকে দাঁড় করায়। এরপর দুজনে হসপিটালে পৌঁছায়। হসপিটালে গিয়ে মুনতাহা মৃতদেহ দুটি দেখে চিৎকার করে বলে, মা বাবা। এরপর জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তার এসে মুনতাহাকে জ্ঞান ফেরায়। মুনতাহা বলে, আমাকে বাড়ি নিয়ে চলো, আমার মা বাবা বাড়িতে আমার অপেক্ষা করেছে। জোবান বলে, বাস্তবতা মেনে নাও মুনতাহা, তারা আর নেই। মুনতাহা তখন চিৎকার করে বলে, চুপ, তুমি এভাবে কথা বলো কেন? শুধু আমাকে বাড়ি নিয়ে চলো। জোবান বাধ্য হয় তাকে বাড়ি নিয়ে যায়।
বাড়িতে গিয়ে মুন্থা চারপাশে তাকায়, বাড়ি সম্পূর্ণ ফাঁকা। মুন্থা ভাবে হয়তো মা আমার বাবাকে নিয়ে ডক্টরের কাছে চলে গেছে। তুমি বসো, আমি অপেক্ষা করি। জোবান মুন্থার এমন কথা শুনে বলে, মুন্থা, বাস্তবতা বোঝার চেষ্টা করো, তারা আর ফিরে আসবে না। মুন্থা উত্তেজিত হয়ে জোবানকে বলে, কেন তুমি আমার পেছনে পড়ছো? আমার মা বাবা ফিরে আসবে। ঠিক তখনই বাড়িতে তাদের মৃতদেহ আনা হয়। মুন্থা জোবানকে বলে, দেখো, আমার মা বাবা এসে গেছে, কিন্তু হয়তো তারা ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। জোবান মুন্থাকে ধরে বলে, তারা আর কখনো উঠবে না মুন্থা, তারা মারা গিয়েছে, এটা মেনে নাও। মুন্থা জোবানকে ধাক্কা দিয়ে বলে, না, এটা কখনোই সম্ভব না। এরপর জোবান ধৈর্য হারিয়ে মুন্থাকে একটা থাপ্পড় মেরে বলে, সত্যি মেনে নাও মুন্থা। মুন্থা জোবানকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। জোবানের চোখ থেকে জল চলে আসে। তারপর জোবান মুন্থার মা বাবার দাফনের সমস্ত ব্যবস্থা করে এবং পুলিশ জানায় এই মৃত্যু একটি হত্যা এবং এমনভাবে করা হয়েছে যে খুনিরা খুবই প্রফেশনাল। পুলিশের কথা শুনে মুন্থা চমকে উঠে বলে, আমার মা বাবাকে কেন কেউ হত্যা করতে চাইবে? এদিকে সব আনুষ্ঠানিকতা শেষে আত্মীয় স্বজনরা চলে যায়। মুন্থা একা বাড়িতে থাকে। জোবান মুন্থাকে বলে, তুমি একা কিভাবে থাকবে মুন্থা? মুন্থা বলে, আমি একা থাকতে পারবো, এই বাড়ি আমার মা বাবার স্মৃতি দিয়ে ভরা। জোবান তার অবস্থার গুরুত্ব বুঝলেও তাকে একা ফেলে যেতে চায় না। জোবান বলে, আমি তোমার সঙ্গেই থাকি। মুন্থা বলে, না, আমি একাই থাকবো, আমাকে একা থাকতে দাও। জোবান অনিচ্ছে সত্ত্বেও চলে যায়। বাড়িতে একা থাকার পর মুন্থা তার মা বাবার ঘরে যায়। তার হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। সে কিছু প্রমাণ খুঁজে পায়, কিন্তু তার অর্থ বুঝতে পারে না। ঠিক তখনই দরজার করা নড়ার শব্দ হয়। মুন্থা দরজা খুলে দেখে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। তারা বাড়িতে ঢুকে মুন্থাকে অজ্ঞান করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাইরে দাঁড়িয়ে থাকা জোবান সেটি দেখে ফেলে। জোবান ভিতরে এসে তাদের সঙ্গে মারামারি করে। জোবান মুন্থাকে উদ্ধার করে বাড়ির ভিতরে নিয়ে আসে। তাকে আরাম করার জন্য বিছানায় শুয়ে দেয় আর মুন্থার দিকে তাকিয়ে থাকে। জোবানের মনে হয় মুন্থা যেন তার নিজের কেউ। মুন্থা যখন জ্ঞান ফিরে পায়, তার সামনে জোবানকে দেখে চিৎকার করে ওঠে। মুন্থা বলে, তুমি আমাকে কিডন্যাপ করেছে কেন? জোবান বলে, আমার মাথা খারাপ হয়েছে নাকি যে তোমাকে কিডন্যাপ করব? মুন্থা চারপাশে তাকিয়ে দেখে তার নিজের বাড়িতেই আছে। মুন্থা তারপর জানতে চায়, এরা কারা ছিল? জোবান বলে, আমার আত্মীয়ই। আহাম্মক মেয়ে, কেউ তোমাকে অপহরণ করতে চেয়েছিল, তোমার বাবা মাকে খুন করা হয়েছে। তোমাদের পরিবারের কি কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? মুন্থা বলে, না, আমাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। আমার মা বাবা খুব ভালো মানুষ ছিল, তারা কখনো কারোর সঙ্গে ঝগড়া করেনি। তাহলে শত্রুতা কিভাবে হবে? জোবান বলে, তাহলে তোমার মা বাবাকে খুন করা হলো কেন? আর কেন কেউ তোমাকে অপহরণ করতে চায়? মুন্থা বলে, আমি সেই রহস্য সমাধান করতে চাই, আর কিছু প্রমাণও পেয়েছি। জোবান বলে, কোথায় প্রমাণ? মুন্থা একটি চিঠি বের করে। সেই চিঠিতে কিছু লেখা ছিল, কিন্তু ভাষাটা অন্যরকম। চিঠির মধ্যে একটি মহিলার কানের দুল এবং কারো শার্টের বোতাম থাকে। জোবান এগুলো দেখে বলে, এইসব তোমার পুলিশের কাছে দেওয়া উচিত। মুন্থা বলে, না, আমি নিজেই খুনির কাছে পৌঁছাতে চাই। জোবান বলে, তুমি আমার সঙ্গে চলো, দাদি তোমাকে ডেকেছেন। তারপর মুন্থা বলে, আমি কোথাও যাব না, আমি শক্ত মেয়ে, এখানে একা থাকতে পারবো। জোবান মজা করে বলে, হ্যাঁ, দেখেছি তোমার শক্ত হওয়া, আমি না থাকলে তুমি এখন অপহরণকারীদের হাতে পড়তে। মুন্থা বলে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বলেই এমনটা ঘটেছে। জোবান বলে, তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, আমার সঙ্গে চলো, না হলে তোমার বেকারিটা বাঁচাতে পারবে না। মুন্থা রাগ করে বলে, না, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, বেকারি আমার বাবার স্মৃতি, ওটা আমি কিছুতেই হারাবো না। জোবান বলে, ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, তুমি দাদির সঙ্গে থাকবে। মুন্থা বলে, আমি 25 দিন পরে তোমার চাকরি ছেড়ে দেব, তুমি 1 মাসের কথাই বলছিলে। জোবান বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। মুন্থা তার জিনিসপত্র গুছাতে শুরু করে। জিনিস গুছানোর পরে সে তার বাবা মায়ের ঘরে যায়। সেখানে থাকা জিনিসপত্র দেখতে দেখতে তার চোখে পড়ে একটি ডায়েরি। মুন্থার ডায়েরিটি তুলে নেয়। সেটিতে তার মা বাবা কিছু লিখে গিয়েছেন। মুন্থা ডায়েরিটি তার ব্যাগে রেখে দেয়। সবকিছু তালা বন্ধ করে মুন্থা কাঁদতে কাঁদতে জোবানের গাড়িতে বসে। জোবান তাকে কাঁদতে দেখে কিছু বলে না। মুন্থা আর জোবান দুজনে জোবানের বাড়িতে পৌঁছায়। দাদি মুন্থাকে দেখে খুব খুশি হন। মুন্থা দাদির গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দাদি তাকে সান্ত্বনা দেন। মুন্থাকে এই অবস্থায় দেখে জোবান অস্থির হয়ে পড়ে। সে কিছু না বলে বাইরে বেরিয়ে আসে। রাতে মুন্থা দাদির পাশে বসেছিল। দাদি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ মুন্থার চোখ তার ব্যাগের দিকে যায়। তখনই তার ডায়েরির কথা মনে পড়ে। দাদি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ মুন্থার চোখ তার ব্যাগের দিকে যায়।
তখনই তার ডায়েরির কথা মনে পড়ে। সে ডায়েরি খুলে বসে এবং পড়া শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, মা এগুলো কখন লিখেছিলেন? আমি তো জানতামই না। ডায়েরি পড়তে গিয়ে মুন্থা খেয়াল করে এগুলো তার মায়ের বিয়ের পরের সময়ের কথা। 5 থেকে 6 পৃষ্ঠা উল্টে সে একটি জায়গায় পৌঁছায়। সেখানে লেখা, মুন্থার আসার পর তার জীবন বদলে গেছে। আরও লেখা ছিল, ধন্যবাদ সেই আম্মিকে। মুন্থার মা এক বৃদ্ধ জাদুকরীকে আম্মি বলে ডাকতেন, যিনি মুন্থাকে আমার কোলে তুলে দিয়েছিলেন। না হলে আমি তো মা হওয়ার আশা পুরোপুরি হারিয়ে ফেলছিলাম। মুন্থা হয়তো আমার মেয়ে নয়, তবু মনে হয় সে যেন আমাদের জন্য এই পৃথিবীতে এসেছে। সেই দিন জঙ্গলে মুন্থার সাথে আমাদের দেখা হওয়া সবই যেন ভাগ্যের খেলা। এগুলো দেখে ডায়েরিটা মুন্থার হাত থেকে পড়ে যায়। তার চোখ ভিজে যায় অশ্রুতে। আমি কখনো ভাবতেও পারিনি যে এটা সত্যি হতে পারে। আমি আমার মা বাবা মিমার তানবীরের মেয়ে নই। তাহলে আমি কে? মা কেন এই গোপন সত্যিটা আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রাখলেন? মুন্থা ভেঙে পড়ে আর ভাবে, আমি কে? আমার অস্তিত্বের প্রশ্ন জাগছে। কেন আমার আসল বাবা মা আমাকে জঙ্গলে ফেলে দিয়েছিলেন? এইসব প্রশ্নের উত্তর কি এই ডায়েরিতে আছে? সে আবার ডায়েরি পড়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই জোবান ঘরে ঢোকে। জোবান বলে, তুমি কি কিছু খাওনি? আগে কিছু খেয়ে নাও, তারপর ঘুমাও। মুন্থা মনে মনে ভাবে, কখন জোবান ঘর থেকে বেরাবে আর কখন সে ডায়েরি পড়তে বসবে। মুন্থা জোবানকে বলে, না আমি ঠিক আছি। জোবান বলে, আগে কিছু খাও, খেয়ে দে, তবেই তো আমি বিশ্বাস করব যে তুমি ঠিক আছো। জোবানের কথায় মুন্থা খাবার খেতে যায়। জোবানও এটা দেখে খুশি হয়। জোবান বলে, ভালো হলো তুমি অত্যন্ত খেয়ে নিলে। মুন্থা খাওয়ার পর বলল, আমি খেয়ে নিয়েছি, এখন অনুমতি থাকলে কি একটু বিশ্রাম নিতে পারি? জোবান বলল, হ্যাঁ বিশ্রাম নাও। এটা বলে জোবান ঘর থেকে চলে যায়। মুন্থার ডায়েরি আবার খুলে পড়ে। ডায়েরিতে লেখা ছিল, মুন্থার প্রকৃত মা বাবা কারা তা মুন্থাকে জানানো উচিত, তবে ভয় হচ্ছে যদি সে সত্যি জানার পর আমাদের ছেলে চলে যায়। 21 বছর বয়সের পর তো ওকে যেতেই হবে। আরও লেখা ছিল, আমি মুন্থার কাছ থেকে সত্যি লুকিয়ে অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি মা হিসেবে দুর্বল। মুন্থা আমাকে ছেড়ে গেলে আমি বাঁচবো না। এইসব পরে মুন্থা কান্নায় ভেঙে পড়ে আর বলে, না মা, আমি এখনো তোমারই মেয়ে। ঠিক তখনই জোবান ফিরে আসে এবং দরজার সামনে মুন্থাকে কাঁদতে দেখে থমকে যায়। কিছু না বলেই ফিরে যায়। মুন্থা আবার ডায়েরি পড়তে থাকে। ডায়েরির অনেক পৃষ্ঠা পড়ে সে দেখে কোথাও তার আসল মা বাবার পরিচয় নেই, শুধু তার নানির কথা উল্লেখ আছে। মুন্থা তখন ভাবে, এই ডায়েরিতে আমার আসল মা বাবার কিছুই নেই, শুধু নানির কথা কেন? কিছুক্ষণ পর একটি পৃষ্ঠায় থামে। সেটা পরে মুন্থা থমকে যায়। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হতে পারে? ঠিক তখনই জোবানের সৎমা ঘরে ঢুকে পড়ে। জোবানের সৎমা ঘরে ঢুকে মুন্থাকে ডায়েরি পড়তে দেখে তার মনে হয়, এমন কি আছে এই ডায়েরিতে যে এই মেয়ে এত মনোযোগ দিয়ে পড়ছে? সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই জোবান ঘরে আসে। সে সৎমায়ের হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়। জোবান বলে, আপনি এখানে কি করছিলেন? আর হ্যাঁ, মুন্থাকে আপনি কিছু বলবেন না। সৎমা রেগে গিয়ে বলে, আমার হাত ছাড়ো, এটা কি রকমের অসভ্যতা? জোবান বলে, হ্যাঁ এটা অসভ্যতা, না হলে আপনি মুন্থাকে আরো অনেক কিছু শুনিয়ে দিতেন। সৎমা বলে, আমার মনে হচ্ছে না তুমি একটা সাধারণ মেয়ের জন্য এতটা পাগল হয়ে গেছো। জোবান বলে, এরকম কিছুই নয়, সে তার মা বাবাকে হারিয়েছে। এই সময় আমি চাই না তাকে কেউ কষ্ট দিক। সৎমা বলে, ওর মা বাবাকে কেন খুন করলো? জোবান কিছুটা অবাক হলো, তারপর জিজ্ঞেস করলো, আপনি জানলেন কিভাবে যে ওর মা বাবাকে খুন করা হয়েছে? সৎমা বলল, যখন তুমি পুলিশ অফিসারের সাথে কথা বলছিলে আমি শুনছিলাম। জোবান বলল, আপনার কান কথা শোনার অভ্যাস এখনো যায়নি? সৎমা রেগে গিয়ে বলল, চুপ করো। তারপর রাগ করে চলে যায়। এদিকে মুন্থা ডায়েরি পড়তে গিয়ে জানতে পারে সে এক পরীর মেয়ে। মুন্থা বলে, মানে আমিও এক পরী? তাই তো আমি জাদু করতে পারি, আর আমার সাথে যা হচ্ছে সবই এর জন্যই। কিন্তু আমার মা বাবাকে কেন খুন করবে? সে আবার ডায়েরি পড়তে থাকে। ঠিক তখনই জোবান ঘরে ঢোকে। মুন্থা জোবানকে দেখে ডায়েরি বন্ধ করে ফেলে। জোবান মুন্থাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমাকে বেশ উদাস লাগছে কেন? মুন্থা বলে, কিছু না। জোবান বলে, তোমার মা বাবার হত্যার ব্যাপারে নতুন কিছু জানা গেছে? মুন্থা উদ্বিগ্ন হয়ে বলে, কি? জোবান তারপর বলে, পুলিশ বলছে চোরেরা তোমাদের বাড়িতে কিছু মূল্যবান জিনিস নিতে এসেছিল, না পেয়ে ওরা তোমার মা বাবাকে মেরে ফেলছে। মুন্থা তারপর বলে, কিন্তু আমাদের বাড়ি তো এমন কোনো মূল্যবান জিনিস ছিল না। জোবান তারপর বলে, কিছু তো অবশ্যই ছিল, ভাবো। তারপর মুন্থা বলে, আমার একবার বাড়ি গিয়ে দেখে আসা উচিত। জোবান বলে, ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। তারপর মুন্থা বলে, না তুমি এখানেই থাকো, আমি একাই যাব। জোবান হেসে বলে, কি ভাবছো?
আমি তোমার মূল্যবান জিনিসগুলো নিয়ে যাব? মুন্থা বলে, তুমি না, একদমই না। ঠিক আছে, চলো। দুজনেই মুন্থার পুরনো বাড়িতে পৌঁছিয়ে ভিতরে ঢুকে জোবান বাড়ির পরিবেশ দেখে মুন্থাকে বলে, এখানে থাকলে নিশ্চয়ই তোমার শান্তি লাগে। মুন্থা বলে, হ্যাঁ, এখানে আমার মা বাবার কথা খুব মনে পড়ে, তাদের গন্ধ এখানে মিশে আছে। তারপর জোবান বলে, আমি তো কখনো আমার মা বাবার আদর পাইনি, জানিই না তাদের আদর ভালোবাসা কেমন হয়। মুন্থা বলে, কেন, তোমার মা বাবা কোথায়? জোবান বলে, বাবা টাকা উপার্জনের পিছনে ছুটে বেড়ায়, আর মা তো শৈশবেই নেই। মুন্থা মনে মনে ভাবে, কতটা একা এই ছেলেটা। জোবানের আবেগ দেখে মুন্থা তাকে সান্ত্বনা দেয়। মুন্থা বলে, চলো, আমাদের কিছু খুঁজতে হবে, নাহলে আমিও কেঁদে ফেলবো। সে জোবানের হাত ধরে তাকে উঠে দাঁড় করায়। জোবান মুন্থার দিকে তাকায়। দুজনের মধ্যেই অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়। তারা পুরো বাড়ি খুঁজতে থাকে। এমন সময় জোবান একটা ড্রামের মতো অদ্ভুত কিছু খুঁজে পায়। জোবান মুন্থাকে ডাক দিয়ে বলে, মুন্থা, এখানে এসো। দুজন মিলে সেটি খুলে দেখে তার মধ্যে এক অদ্ভুত ঝকঝক কিছু আছে। মুন্থা বলে, এটা নিশ্চয়ই কোনো গুপ্তধন। জোবান ভালো করে দেখে বুঝতে পারে সেটি একটি বই। জোবান বলতেছে, এই বইটা এত ঝকঝক করছে কেন? মুন্থা বলে, আমি কিভাবে জানবো, আমিও তো এই প্রথম দেখেছি, খুলে দেখো। জোবান বলে, মানে তোমার মা বাবাকে এই বইয়ের জন্য খুন করা হয়েছিল? মুন্থা বলে, তুমি কি পুলিশে আছো যে কেসের মতো তদন্ত করতে নেমে পড়ছো? খানিকটা বিরক্ত হয়ে বলে, সরে দাঁড়াও, আর এই বইটা আমাকে দাও। জোবান বলে, না, এই বই আমি পেয়েছি, তাই আমিও এটা দেখতে চাই। তারপর দুজনেই বইটি দেখতে শুরু করে। বইটিতে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল। মুন্থা সেই লেখা পড়ে ফেলে এবং বুঝতে পারে এটি পরীদের বই। বইয়ের ওপর লেখা ছিল কোয়ে কাফের দরজা, যা জোবানের কাছে একেবারেই অজানা। জোবান বলে, ভাবা যায় তোমার মা বাবা এমন ভাষাও জানতেন। বইটি তখনও জোবানের হাতে ছিল। মুন্থা বইটি নেওয়ার চেষ্টা করে। জোবান হেসে বলে, আমি এই গুপ্তধন খেয়ে ফেলবো না, আমাকে একটু এই বইটি খুলতে দাও। মুন্থা বলে, বই খুলো না। জোবান বইটি খুলে ফেলে। সেই মুহূর্তে মুন্থার হাত বইয়ের উপর পড়ে। তার পরি হওয়ার কারণে বইয়ের স্পর্শে এক রহস্যময় দরজা দেখে যায়। দরজাটি হঠাৎ খুলে যায় এবং মুন্থাকে টেনে নেয়। মুন্থার হাত ধরে থাকায় দুজনকেই ভিতরে টেনে নেওয়া হয়। তারপর দুজন চোখ খুলে দেখে এক অদ্ভুত স্থানে পৌঁছে গেছে। চারদিকে বরফে ঢাকা ফুল, ঝর্ণা, সবকিছু স্বর্ণের মতো। জোবান অবাক হয়ে বলে, এত অল্প বয়সে আমি স্বর্গে চলে এলাম। জোবান মুন্থার দিকে তাকিয়ে মজা করে, তুমি এখানে কিভাবে এলে? এখন তো তোমার সঙ্গে আমাকে সহ্য করতে হবে। মুন্থা বলে, চুপ করো। তারপর জোবান বলে, কেন এত তাড়াতাড়ি স্বর্গে এসে গেলাম? আমার তো বিয়ে হয়নি, পরিবারও গড়া হয়নি। তারপর মুন্থা বলে, তুমি মরনি। জোবান বলে, তাহলে আমরা এমনিতেই স্বর্গে চলে এলাম? তারপর মুন্থা বলে, আহ, বোকা মানুষ তো, এটা পরীদের জগৎ। জোবান তারপর বলে, তুমি জানলে কিভাবে? মুন্থার কিছু বলার আগেই দূর থেকে একটি ছায়া তাদের দিকে আসতে শুরু করে। মুন্থা পরে থাকা বইটি হাতে তুলে নেয়, কারণ সেটি তাদের পৃথিবীতে ফেরার একমাত্র পথ। ঠিক তখনই রথে চড়ে একটি পরী এসে উপস্থিত হয়। জোবান মজা করে বলে, দেখো, পরী আমাকে স্বাগত জানাতে এসেছে। বলছিলাম না, মেয়েরা তো দূরের কথা, পরীরাও আমার জন্য পাগল। মুন্থা রেগে বলে, তো যাও, গিয়ে তাকে জড়িয়ে ধরো। জোবান বলে, তুমি জেলাস হচ্ছ? পরী তাদের কথা শুনে বলে, আপনাদের স্বাগত জানাই কোয়ে কাফে, আমরা আপনাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। জোবান অবাক হয়ে বলে, আমার জন্য অপেক্ষা কেন? তারপর মুন্থার দিকে তাকিয়ে বলে, দেখলে আমার স্টাইল? পরী তখন বলে, আপনার জন্য না, আমরা আমাদের রাজকন্যার জন্য অপেক্ষা করেছিলাম। মুন্থার দিকে ইশারা করে। মুন্থা জোবানের দিকে তাকিয়ে মুচকি হাসে। জোবান মুন্থার দিকে তাকিয়ে বলে, তুমি পরী, এটা কি হচ্ছে? মুন্থা বলে, তোমার জন্যই এই বিপদে পড়েছি। জোবান বলে, বিপদ? বিপদ কিসের? পরীদের রানী হয়ে আয়েশ করো। মুন্থা তখন বলে, আমি সব তোমাকে পরে বলবো, আগে এখান থেকে বের হতে হবে। 21 বছর বয়সের পর এখানে আসার কথা ছিল, কিন্তু এখন তো আমার মাত্র 18। জোবান মজা করে বলে, পরীদের দেশেও বয়স গুরুত্বপূর্ণ? পরী মুন্থাকে বলে, আমাদের রানী আপনার আসার কথা জেনে গেছেন, তিনি আপনাকে ধ্বংস করতে আসবেন, আপনাকে এখনই এখান থেকে পালাতে হবে। ঠিক তখনই পিছন থেকে এক ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠ শোনা যায়, তোমাকে এখানে দেখে খুব আনন্দ হলো। মুন্থা আর জোবান পিছন থেকে আওয়াজ শুনে ফিরে তাকায়। তখন তারা দেখে রানী পরী দাঁড়িয়ে আছে। রানীকে দেখে মুন্থা হতবাক হয়ে যায়, কারণ সে ভয় পায় যে রানী পরী তাকে চিনে ফেলতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মুন্থার আসল পরিচয় প্রকাশ হয়ে যায়, আর রানী পরী তাকে চিনে ফেলে। জোবান রানী পরীকে বলে, রানী পরীজি,
আমাদের নিজের জগতে ফিরে যেতে দিন। আপনার এই পরিস্থানে আমাদের কোনো কাজ নেই। রানীপরি জোবানকে উত্তর দেয়, এত তাড়াতাড়ি কিভাবে চলে যাবে? আমাদের রাজকুমারী এসেছে, তাকে যত্ন তো করতেই হবে। এখন তো সে পরিস্থানে শাসন করার যোগ্য হয়ে গেছে। জোবান রানীপরীকে বলে, তাহলে আপনি তাকে এখানে রেখে দিন। আমার জন্য আমার নিজের জগতেই ভালো। মুন্থা জোবানকে বলে, তুমি তো এখানে থাকতে চেয়েছিলে সুন্দর সুন্দর পরীদের সাথে। জোবান মুন্থাকে বলে, ওইটা আমি আমার জগৎ থেকেই দেখে নেব। মুন্থা রাগ হয়ে বলে, এখন বলো থাকবে নাকি থাকবে না? জোবান শান্তভাবে বলে, আরে ঝগড়া করো না, আগে নিজের দিকে তাকাও, তুমি সত্যি সত্যি একজন পরী? মুন্থা তখন বলে, আরে না, ওরা আমাকে ভুল বুঝছে। ঠিক তখনই অনেকগুলো পরী চারপাশে এসে জড়ো হয়। সবাই বলতে শুরু করেন, রাজকুমারী চলে এসেছেন, রাজকুমারী চলে এসেছেন। এই কথা শুনে রানীপরীর মুখ কালো হয়ে যায়। সে সবাইকে চুপ করিয়ে দিয়ে মুন্থা আর জোবানকে নিয়ে প্রাসাদের দিকে রওনা হয়। মুন্থা এক অপূর্ব সুন্দর প্রাসাদ দেখে অবাক হয়ে বলে, আমরা কোথায় এসে পড়ছি? রানীপরী মুন্থাকে বলে, এটা তোমার মায়ের প্রাসাদ। এই প্রাসাদের দরজা একমাত্র তোমার জন্যই খোলা হতে পারে। তোমার মায়ের সন্তান ছাড়া এই প্রাসাদে প্রবেশ করা অসম্ভব। মুন্থা অবাক হয়ে বলে, এটা আমার মায়ের প্রাসাদ? তাহলে কি এখানে আমি আমার মায়ের ছবি দেখতে পাবো আর আমার আসল মা বাবার সম্পর্কে জানতে পারবো? জোবান মুন্থাকে বলে, তুমি তো বলছিলে তুমি পরী নও, তাহলে এইসব কি? মুন্থা জবাব দেয়, আমি সব পরে বলবো। মুন্থা প্রাসাদে পা রাখতেই ফুলের বৃষ্টি হয়ে পড়ে। রানীপরী মুন্থাকে বলে, তোমার মা একজন মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই পরিস্থানের নিয়ম ভেঙেছিলেন, কিন্তু তোমার বাবার পরিবারের লোকেরা তোমার মাকে প্রতারণা করে মেরে ফেলছিলেন। মুন্থা জিজ্ঞাসা করে, কে তারা যারা আমার মাকে মেরে ফেললো? রানীপরী উত্তর দেয়, তবে মা রানী এই বিষয়ে জানতেন, কিন্তু তিনিও আর এই পৃথিবীতে নেই। মুন্থা বিস্ময় হয়ে বলে, মা রানী মানে আমার নানি? রানীপরী মাথা নেড়ে বলল, হ্যাঁ। মুন্থা তখন রেগে বলে, আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। এটা শুনে রানীপরীর মুখের রং বদলে যায়। এই পরিস্থানে সমস্ত পরী আশা করতে শুরু করে যে মুন্থা তাদের রানীপরীর হাত থেকে রক্ষা করবে। ঠিক তখনই আরেকজন পরী এসে মুন্থাকে জড়িয়ে ধরে। মুন্থা অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? পরী বলে, আমার নাম মায়া, আমি তোমার মায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। মুন্থা মায়াপরীকে বলে, তাহলে আপনি নিশ্চয়ই আমার মায়ের সম্পর্কে সব জানেন, তাই না? ঠিক তখনই রানীপরী রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো মায়া? আরাঞ্জা সেনাপতি পরীরা ওকে ধরে নিয়ে যাও। মুন্থা কিছু বলার আগেই কিছু পরী এসে মায়াকে ধরে নিয়ে যায়। মুন্থা চিৎকার করে জিজ্ঞেস করে, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? রানীপরী শান্ত সুরে বলে, মায়া এই পরিস্থানের শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছেন, তাই ওকে বন্দি করে রাখা হয়েছে। মুন্থা রানীপরীকে বলে, কিন্তু আমি ওর সঙ্গে কথা বলতে চাই। রানীপরী কড়া গলায় বলে, ও তোমার ক্ষতি করতে পারে, কারণ ও শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছেন। মুন্থা চুপ হয়ে যান, আর কিছু বলে না। জোবানের মাথায় সবকিছু ঘুরপাক খেতে থাকে। যখন রানীপরী এবং অন্যান্য পরীরা মুন্থা ও জোবানকে বিশ্রাম করতে বলে চলে যায়, তখন জোবান মুন্থাকে জিজ্ঞেস করে। জোবান বলে, এসব কি হচ্ছে, আমাকে বলবে তো? মুন্থা একটা জায়গায় বসে জোবানকে পুরো ঘটনা খুলে বলে। মুন্থা চোখের জল ফেলে জোবানকে বলে, আমিও এইসব এখন জানতে পারলাম। ভাবো আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। যাদের আমি আমার মা বাবা ভেবেছিলাম, তারা তো আমার আসল মা বাবা নন। আমার অস্তিত্বটাই যেন এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবেই। জোবান মুন্থার হাতে হাত রেখে বলে, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, কিন্তু এখন তুমি একা নও, আমিও তোমায় সাহায্য করব। মুন্থা কান্না চোখে জোবানের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ। মুন্থাকে কান্না করতে দেখে জোবানের আর ভালো লাগে না। জোবান মনে মনে ভাবে, কেন যেন আমার মন চায় ওর সব কষ্ট আমি দূর করে দেই। জোবান মুন্থাকে শান্ত করার চেষ্টা করে। জোবান হেসে মুন্থাকে বলে, ভাবতেও পারিনি যে আমি এক পরীর সঙ্গে ঝামেলায় বেঁধেছি। তুমি তো আমায় একেবারেই শেষ করে দিতে পারতে। মুন্থা হেসে বলে, আমি এই জাদু দিয়ে তোমার ওপর জল ঢেলে তোমাকে বিরক্ত করছিলাম। জোবান বলে, মনে আমি ঠিকই ভেবেছিলাম, কিন্তু তুমি অফিসের ঘরে আটকা পড়লে কিভাবে? মুন্থা বলে, সেটি তো আমি নিজেও জানি না, তবে আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমাকে সেই ঘরে আটকে রেখেছিলেন। জোবান বলে, তখন তো তুমি কোনো জাদু ব্যবহার করোনি। মুন্থা বলে, কারণ সেখানে আমার কোনো জাদু কাজ করছিল না। জোবান এবং মুন্থা সন্দেহ করতে শুরু করে যে কেউ আছে যে জানে মুন্থা একজন পরী। আমাদের ফিরে গিয়ে সেই ডায়েরি পরীটা পড়া উচিত, তাহলে আমরা সবকিছুই জানতে পারবো। মুন্থা বলে, কিন্তু আমরা এখান থেকে বের হব কিভাবে? জোবান বলে, যে দরজা দিয়ে এসেছিলাম সেই দরজা দিয়েই।
তারপর মুন্থা বলে, আমি সেই মায়াপরীর সঙ্গে দেখা করতে চাই যাকে রানীপরী বন্দি করছে। জোভান বলে, কিন্তু আমাদের আগে এখান থেকে বেরানো উচিত, আমাদের ডায়েরি পড়িটা পড়তেই হবে। মুন্থা বলে, ঠিক আছে চলো। মুন্থা বই খুলে এবং বইয়ের উপর জোভান ও নিজের হাত রাখে। তখন তারা আবার মুন্থার ঘরে ফিরে আসে। জোভান বলে, তাড়াতাড়ি আমরা বাড়ি চলো, গাড়িতে উঠে বসো। মুন্থা বলে, গাড়ির দরকার কি, আমি তো একজন পরী, বলে জাদু করে ফেলে। আর দুজন রাস্তার মাঝখানে গিয়ে উপস্থিত হয়। জোভান রাগ করে বলে, এটা কোথায় এনেছো, আমি তো বাড়ি যাওয়ার কথা বলছিলাম। মুন্থা বলে, সরি, মাঝে মাঝে জাদু ভুল হয়ে যায়। জোভান বলে, এজন্যই বলেছিলাম গাড়িতে এসো, না হলে তোমার জাদু আমাদের হয়তো বিশ্ব ভ্রমণ করাবে। তখন মুন্থা আবার জাদু করে তাদের জোভানের বাড়ির বাথরুমে নিয়ে যায়। সেখানে ঝর্ণা হঠাৎ করে চালু হয়ে যায় এবং দুজনেই ভিজে যায়। মুন্থা একটু এগাতেই পা পিছলে যায় এবং সে জোভানের কোলে পড়ে যায়। জোভান শক্ত করে তাকে ধরে ফেলে। তারা ঝর্ণার নিচে ভিজতে ভিজতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। দুজনেই যেন মুহূর্তের জন্য হারিয়ে ফেলছে। ঠিক তখন এক কর্মচারী বাথরুমে পরিষ্কার করতে ঢোকে। তারা দুজনেই হুঁশ ফিরে পায় আর দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসে। যেই মাত্র তারা বাথরুম থেকে বেরায়, তখন থেকে বাইরে জোভানের সৎমা দাঁড়িয়ে আছে। তাকে থেকে দুজনেই বিভ্রান্ত হয়ে পড়ে। জোভান বলে, আপনি এখানে? সৎমা বলে, হ্যাঁ, আমি দেখতে এসেছিলাম কি রং ঢং চলছে। জোভান বলে, ও দেখে নিয়েছেন নাকি এখনো কিছু দেখা বাকি আছে? সৎমা বলে, এটা কিরকম আচরণ জোভান? জোভান বলে, যেমন প্রশ্ন তেমনি উত্তর, এখন দয়া করে চলে যান আর আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবেন না। এরপর সৎমা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। মুন্থা বলে, এটা কি, তুমি ওনাকে এভাবে কেন এত কিছু বলে দিলে? জোভান বলে, তার কথা বাদ দাও, তুমি বরং তোমার মা মিমের ডায়েরিটা নিয়ে এসো, আমাদের ডায়েরির পরের অংশ পড়তে হবে, বাকি সব পরে দেখা যাবে। তারপর মুন্থা নিজের ঘরে যায় ডায়েরি তবে অনেক খুঁজে ডায়েরি পায় না, অনেক খুঁজেও ডায়েরি পায় না, তাই হুতাশ করে ফিরে আসে। মুন্থা বলে, ডায়েরিটা ওখানে নেই। জোভান বলে, কি বলছো, তুমি ভালো করে দেখেছো তো? মুন্থা বলে, হ্যাঁ সত্যি বলছি, কোথাও নেই। জোভান বলে, তাহলে সেটা গেল কোথায়? তুমি তো একজন পরী, তোমার জাদু দিয়ে কিছু করো, ডায়েরিটা খুঁজে বের করো। মুন্থা বলে, আমি পড়ি ঠিকই, কিন্তু আমি কোনো জাদু জানি না। জোভান বলে, তুমি চেষ্টা করো, সব রকম জাদু একবার করে ট্রাই করো। তারপর মুন্থা বলে, ঠিক আছে চেষ্টা করছি। মুন্থা জাদু করে আর হঠাৎই চারপাশে ফুলের বৃষ্টি শুরু হয়ে যায়। এটা দেখে জোভান হাসতে হাসতে বলে, ওহ, তাহলে তুমি তো আমাকে প্রপোজ করতে চাও, তাই তো? মুন্থা বলে, শাট আপ, এটা ভুল হয়ে গেছে। জোভান মজা করে বলে, তোমার মনের কথা বলে ফেলো। এরপর মুন্থা আবার জাদু করে, এবার ফুলের বদলে পাথর পড়তে শুরু করে। মুন্থা সঙ্গে সঙ্গে সেটাও থামিয়ে দেয়। জোভান বলে, কখনো ফুল কখনো পাথর, তুমি কি আমাকে মারার প্ল্যান করছো? মুন্থা বলে, এটা আমার পক্ষে সম্ভব নয়। জোভান বলে, তুমি তো পড়ি, তোমার জাদুতে আরো একটু কফি প্রশিক্ষণ নেওয়া উচিত, তাই না? মুন্থা বলে, আমি মজা করার মুডে নেই। জোভান তারপর বলে, আমি জানি, কিন্তু কান্নাকাটি করে লাভ নেই, আমরা অন্য কোনো উপায় বের করব। তারপর মুন্থা বলে, আর কোনো উপায় নেই, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তারপর জোভান বলে, মনোবল হারিও না কোনো পথ ঠিকই বের হবে। মুন্থা একটু থেমে বলে, আমাদের কাছে একটাই উপায় আছে। জোভান বলে, কি? আমাদের পরিস্থানে পরিদের জগতে ফিরে যেতে হবে। জোভান বলে, কেন? তারপর মুন্থা বলে, আমার মায়ের সেই বন্ধু মায়ের সঙ্গে দেখা করতে হবে, যিনি আমার মার সম্পর্কে ভালো জানেন। রানী পরী তাকে বন্দি করে রেখেছেন। তারপর জোভান বলে, ঠিক আছে, তাহলে চলো ফিরে যাই। মুন্থা তার হাত বাড়িয়ে দেন আর সেই জাদুর দরজা তাদের সামনে এসে পড়ে। তারপর সে জোভানের হাত ধরে দরজার ভিতর দিয়ে পরিস্থানে ঢুকে যায়। দুজনেই পরিস্থানে পৌঁছায়। সেখানে তারা লুকিয়ে থাকে যাতে রানী পরী কিছু জানতে না পারে। মুন্থা একটি জাদু দিয়ে নিজেদের আড়াল করে ফেলে। এরপর তারা সামনে যায় আর একটা প্রজাপতি তাদের পথ দেখিয়ে নিয়ে যায় মায়াপরীর কাছে। মায়াপরী মুন্থাকে দেখে বলে, তুমি এসেছো, আমি জানতাম তুমি সত্যিটা জানতে এখানে আসবে। তারপর মুন্থা বলে, হ্যাঁ প্লিজ আমাকে সব কিছু জানাও, আমার মা কে ছিলেন, আমার বাবা কে ছিলেন? মায়াপরী একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, তোমার মায়ের নাম ছিল মাহিমা। এই ঘটনা তখন শুরু হয় যখন আমি আর তোমার মা মাহিমা পরিস্থান থেকে লুকিয়ে মানুষের পৃথিবীতে দেখতে গিয়েছিলাম। পরি আর মানুষের দুনিয়া সম্পূর্ণ আলাদা। আমরা মানুষের পৃথিবীর গল্প অনেক শুনেছি, সেখানে গিয়ে ভিড় আর মানুষের জীবনযাত্রা দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা তাদের পোশাক পরেছিলাম, তাদের মতো চলাফেরা করছিলাম।
তোমার মা মাহিমা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং পরীদের রাজকন্যা। তিনি যা চাইতেন তাই করতে পারতেন। মায়াপরী মুনতাহাকে আরো বলে, তোমার মা মাহিমা মানুষের জগতে এসে খুব খুশি হয়েছিল। তারপর আমরা লুকিয়ে লুকিয়ে সেখানে যাওয়া আশা করতাম এবং জাদু দিয়ে নানা রকম মজা করতাম। একদিন আমরা দুজনে একসঙ্গে একটি মার্কেটে ঘুরছিলাম। সেখানে মাহিমা আমার থেকে আলাদা হয়ে যায়। ভিড়ের মধ্যে তোমার মা মাহিমা তোমার বাবা মামুনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। দুজনের চোখে চোখ পড়তেই প্রেম হয়ে যায়। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ চলতে থাকে। কিন্তু তোমার বাবা মামুন জানতেন না যে তোমার মা একজন পরী। তোমার বাবার একজন নিজের বোন ছিল, মানে তোমার ফুপু। তোমার বাবা তার সব কথা শুনতো। তোমার বাবা মামুন তোমার মা মাহিমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তারপর তোমার বাবা জানতে পারে তোমার মা একজন পরী। তিনি নিজে থেকে তার সঙ্গে দেখা করা বন্ধ করে দেন। কিন্তু তোমার মা তার প্রেমে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে তিনি সবকিছু ভুলে গিয়েছিলেন। এদিকে পরী স্থানে তোমার মা মাহিমাকে রানী ঘোষণা করা হয় এবং তার জন্য জিন এবং পরী স্থানে রাজপুত্রদের ডাকা হয়। কিন্তু তোমার মা তো তোমার বাবা মামুনকেই ভালোবাসতেন। তখন তোমার মা মাহিমা রানী হয়ে গিয়েছিল। তার কাছে অসীম শক্তি ছিল। কিন্তু তার সৎ বোন মানে তোমার খালা রুশৈদা তোমার মায়ের প্রতি খুবই রাগ ছিল, কারণ রুশৈদা রানী হতে চেয়েছিল। মুনতাহা মায়াপরীর কাছে তখন জানতে চায়, আমার খালা কে, তিনি এখন কোথায়? মায়াপরী মুনতাহাকে বলে, যিনি এখন এই পরিস্থানের রানী তিনি তোমার মায়ের বোন, মানে তোমার খালা রুশৈদা। কিন্তু তিনি তোমার থেকে এই বিষয়টা লুকিয়ে রেখেছেন। মুনতাহা মায়াপরীকে বলে, কিন্তু কেন? মায়াপরী তারপর বলে, তোমার মা মাহিমা তার বোন রুশৈদাকে খুবই ভালোবাসতেন আর তার কাছে সব কথা বলতেন। তোমার মা তাকে সেই ঘটনাও বলছিলেন যা মানুষের দুনিয়ায় ঘটেছিল। কিন্তু তোমার খালা চেয়েছিল তোমার মা এমন কোনো ভুল করুক যাতে তাকে পরিস্থান থেকে বহিষ্কার করা হয় আর সে রানী হতে পারে। মুনতাহা এরপর জানতে চায়, তারপর কি হলো? মায়াপরী মুনতাহাকে বলে, তারপর যা হওয়ার ছিল তাই হলো। তোমার বাবা মামুন তার বোন মানে তোমার ফুপুকে সব জানিয়ে দেয়। তোমার ফুপু তখন তাকে বলে, যদি তুমি পরীকে বিয়ে করো তবে তুমি পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি হতে পারবে। তোমার সেই পরীকেই বিয়ে করা উচিত। আমাদের পরিস্থান শাসন করার সুযোগ মিলবে। তোমার ফুপুর কথা শুনে তোমার বাবা লোভে পড়ে যান আর তোমার মাও তার প্রেমে পাগল হয়ে যান। এরপর তারা বিয়ে করে ফেলে। এদিকে পরিস্থানে এই খবর পৌঁছে যায় যে রানী তোমার মা একজন সাধারণ মানুষকে বিয়ে করছিলেন। এটা শুনে সবাই স্তব্ধ হয়, কারণ পরী আর মানুষের মিলন এখানে নিষিদ্ধ। কিন্তু তোমার মা রানী হওয়ায় কেউ তার বিরুদ্ধে যেতে পারেনি, শুধুমাত্র তোমার নানা নানি বাধে। তোমার নানা নানি তোমার মায়ের উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু তোমার বাবা এমনভাবে তাদের সাথে কথার জাল ফেলে যে তারা তার ফাঁদে পড়ে যান। এরপর তোমার বাবা আর তোমার ফুপু পরিস্থানে প্রবেশের অনুমতি পেয়ে যায়। সেখান থেকে শুরু হয় তোমার মায়ের জীবনের সবচেয়ে খারাপ সময়, যা তিনি কল্পনাও করতে পারেননি। মুনতাহার বাবা মামুন আর মুনতাহার মা মাহিমা পরিস্থানে বিয়ে করে পরিস্থানের রাজারানী হয়ে উঠছিলেন। কিন্তু এই বিষয়টি যেন জাত এবং পরিস্থানের অর্ধেক লোক মেনে নিতে পারেননি। তারা কিছু করার সাহসও পায়নি। মায়াপরী মুনতাহাকে বলে, তোমার ফুপি আর তোমার খালা একসাথে হাত মেলালো কারণ তোমার খালা রুশৈদা পরিস্থানের রানী হতে চেয়েছিল আর তোমার ফুপি চেয়েছিল দুনিয়ার ক্ষমতা এবং পরিস্থানের সহযোগিতা। তারা নিজেদের পরিকল্পনা করতে শুরু করলো। তোমার খালা রুশৈদা তোমার বাবা মামুনের কাছাকাছি আসার পরিকল্পনা করলো। তারপর তোমার মা এবং তোমার বাবার মধ্যে দূরত্ব সৃষ্টি করলো। তুমি তখন তোমার মায়ের গর্ভে ছিলে। তোমার জন্মের আর কিছুদিন বাকি ছিল। যদি তোমার মা মাহিমায়ের গর্ভে কোনো মেয়ে জন্ম নেয় তবে তার পরবর্তী প্রজন্মই রানী হবে, কারণ পরিস্থানের নিয়ম ছিল রানীর প্রথম সন্তানই রানী হতে পারবে। এদিকে তোমার খালা তোমার বাবার খুব কাছাকাছি চলে আসে। তোমার বাবা তোমার মায়ের প্রতি ভালোবাসা ভুলে গিয়ে তোমার খালা রুশৈদার প্রেমে পড়ে যায়, অথচ তোমার মা তার বোনের প্রতি অনেক বিশ্বাস ছিল। তোমার বাবা তোমার খালাকে পেতে মরিয়া হয়ে ওঠে। তারপর তোমার ফুপি, তোমার বাবা এবং তোমার খালা এই তিনজন মিলে তোমার মাকে পৃথিবীতে নিয়ে গিয়ে হত্যা করার পরিকল্পনা করে, কারণ সেখানে পরিস্থানের কেউ জানতে পারবে না। এরপর তারা পরিকল্পনা মতে তোমার মাকে পৃথিবীতে নিয়ে গেল। তোমার বাবা বলছিল, আমি কিছুদিন পৃথিবীতে থাকতে চাই। তোমার মা তোমার বাবার পাশে থাকতে রাজি হয়ে পৃথিবীতে এলো, কিন্তু সেই সময় তোমার জন্ম হয়ে যায়, ফলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর তোমার মা তোমাকে নিয়ে আবার পরিস্থানে ফিরে আসে। তখন তোমার খালা তোমার বাবার কাছে চলে যায়, কারণ সেও তোমার বাবাকে ভালোবাসতে শুরু করছিল। একদিন তোমার মা হঠাৎ তোমার বাবার কাছে গিয়ে দেখে তোমার বাবা আর তোমার খালা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই দৃশ্য দেখে তোমার মা ভেঙে পড়ল। সে তখনই সিদ্ধান্ত নেয় তাদের শাস্তি দিতে পরিস্থানে ফিরে যাবে। কিন্তু তোমার বাবা এই কথা জানতে পেরে তোমার মাকে বন্দি করে ফেলে। পরে তোমার খালা রুশৈদা তোমার মাকে হত্যা করে। এই ঘটনা তোমার নানা
নানা নানি ছাড়া কেউ জানতেই পারেনি। এরপর তোমার নানা নানি তোমাকে নিয়ে পরিস্থান ছেড়ে চলে যায়, কারণ তারা জানতো তোমাকেও মেরে ফেলবে। কিন্তু পথে এক জিন তোমার নানার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। তোমার নানি তোমাকে নিয়ে পালিয়ে যায় আর সবার থেকে তোমাকে লুকিয়ে রাখে। এদিকে তোমার খালা তোমার বাবাকে বিয়ে করে আর পরিস্থানের রানী হয়ে যায়। কিন্তু তোমার মায়ের পেশাতে থাকতে পারেনি, কারণ সেখানে তোমার নানির জাদু ছিল, যা তাকে পেশাদ থেকে দূরে সরিয়ে রাখে আর পেশাদকে সুরক্ষিত রাখে। তারপর থেকে পরিস্থানের সব নিয়ম বদলে যায়। তোমার খালা আর তোমার ফুপি খুব ভালো বন্ধু হয়ে যায়। তোমার খালা তোমার ফুপি সব কথা মেনে চলতে শুরু করে। একদিন তোমার ফুপি পৃথিবীতে এক মানুষের সঙ্গে বিয়ে করে। বিয়ের পরে সে পৃথিবীতেই থেকে যায় আর কখনো পরিস্থানে আসেনি। কিন্তু তোমার ফুপি আর তোমার খালার সম্পর্ক আজও ভালোই রয়েছে। মুন্থা এই কথা শুনে মায়াপুরীকে জিজ্ঞেস করে, আর আমার বাবা? মায়াপুরী তখন বলে, তোমার বাবা তোমাকে খুঁজতে খুঁজতে কোথাও হারিয়ে গেছেন, কারণ পরে উনি বুঝেছিলেন যে তোমার মা আর তোমার সঙ্গে উনি যা করেছেন একদমই ভুল। উনি সেই ভুল শুধরে নিতে চেয়েছিলেন, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাননি। আর খুঁজতে খুঁজতেই উনি কোথায় যেন হারিয়ে গেলেন। এরপর তিনি আর কখনো পরিস্থানে ফেরেননি, এমনকি কেউ তাকে খোঁজার চেষ্টাও করেনি। তোমার খালা তোমার বাবার কাছ থেকে একজন উত্তরাধিকার চেয়েছিলেন, যেটা তিনি পেয়ে গিয়েছিলেন, অর্থাৎ একজন রাজকুমারী। এরপর তিনি তোমার বাবাকে খোঁজার চেষ্টাও করেননি। এর সাথে সাথে পরিস্থানে মানুষের আসা যাওয়া আবারও বন্ধ হয়ে যায়। এখন শুধুমাত্র একটি দরজা দিয়ে কেউ আসে বা যেতে পারে, আর সেটা করতেও কোনো পরীর সাহায্য প্রয়োজন। মুন্থা তখন মায়াপুরীকে বলে, তার মানে আমার সৎ বোনও আছে, তাহলে সে কোথায়? মায়াপুরী বলে, হ্যাঁ, সেও এখন অনেক বড় হয়ে গেছে। জোবান মুনতাহাকে বলে, এখন এটাও জিজ্ঞেস করো যে সে দেখতে কেমন। মুনতাহা জোবানকে বলে, চুপ করো। তারপর জোবান বলে, তোমার ফুপি কে বলো তো? মুনতাহা বলে, আমি কি কখনো তাকে দেখেছি যে আমি জানবো? তারপর জোবান বলে, তাহলে তার খোঁজও নাও, নিশ্চয়ই কোনো না কোনো যোগসূত্রে থাকবে। তারপর মায়াপুরী বলে, হ্যাঁ হতে পারে, তবে এখন কোথায় আছে সেটা আমি জানি না। কিন্তু তোমরা এখান থেকে এখনই চলে যাও। যদি রানীপুরী রুশাইদা জানতে পারে তাহলে মুনতাহা বড় বিপদে পড়বে। এরপর মায়াপুরীর কথায় জোবান আর মুনতাহা সেখান থেকে চলে যায়। মুনতাহার মা বাবা মিম এবং তানবীরের বাড়িতে ফিরে আসে। জোবান মুনতাহাকে বলে, তোমার কি মনে হয় তোমার ফুপির কোনো খোঁজখবর বের হবে? মুনতাহা বলে, তোমার কি আমার ফুপিকে ভালো লেগেছে? জোবান তারপর মুনতাহাকে বলে, না, আমার ভালো লেগেছে তোমাকে। জোবানের মুখ ফসকে কথা বেরিয়ে যায়। মুনতাহা বলে, কি? জোবান তারপর বলে, না মানে কিছু না, চল এবার আমরা বাড়ি যাই। মুনতাহা বলে, না, আমি এখানেই থাকবো। তারপর জোবান বলে, আবারও পাগলামি শুরু করলে? তোমার শত্রু তোমার সেই ফুপি, আর সেই রানী পরি চলে এলে? মুনতাহা বলে, আমি তো পরি, তাই না? জোবান বলে, হ্যাঁ সেটা তো জানি, সব কিছু উল্টোপাল্টা করে দাও। তারপর মুনতাহা বলে, উহ, তোমার তাতে কি? জোভান বলে, হ্যাঁ এখন তো আমার তাতে কি, এটাই বলবে। 1 মাস শেষ হতে এখনো 8 দিন বাকি। তারপর মুনতাহা বলে, এই 1 মাস কতদিন বদলে গেছে, তাই না? তারপর জোবান বলে, আমার পৃথিবীও বদলে গেছে। তারপর মুনতাহা বলে, মানে? জোবান মুনতাহার কাছে এগিয়ে যায় আর ভাবে, আজ মুনতাহাকে আমার মনের কথা বলেই দেব। জোবান মুনতাহাকে বলে, মুনতাহা, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। জোবানের এত কাছে আসা দেখে মুনতাহা লজ্জায় চুপ করে যায়। তারপর মুনতাহা বলে, তুমি একটু সরে দাঁড়াও। জোবান বলে, না, আগে আমাকে উত্তর দাও। মুনতাহা চুপ থাকে। তখন জোবান বলে, তুমি কি আমার জন্য কিছু অনুভব করো না? মুনতাহা চুপ থাকলেও মনে মনে সে জোবানকে পছন্দ করতে শুরু করে। জোবান বলে, বলো মুনতাহা, আমাকে উত্তর দাও। আমি জানি তুমি এখন কঠিন অবস্থার মধ্যে আছো, কিন্তু আমি তোমার সবসময় সঙ্গী হতে চাই, তোমার পাশে থাকতে চাই। তারপর মুনতাহা বলে, আমার বাবা মামুন আমার মাকে ভালোবাসতেন, তুমি দেখেছো তো কি হয়েছে? তারপর জোবান বলে, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আমি তোমাকে একা ছাড়বো না। তুমি পরি বলে তোমাকে ভালোবাসি না, বরং আমি সাধারণ তুমিকে ভালোবাসি। আর আমি তোমার বাবার বেকারি কত আগেই নিতে পারতাম, কিন্তু আমি তো তোমার প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। মুনতাহা জোবানের দিকে তাকিয়ে বলে, তাহলে সেই সব রাগ ঝগড়া? জোবান বলে, তোমার সাথে ঝগড়া করতে আমার ভালোই লাগতো, তোমাকে নিজের কাছে রাখতে চাইতাম। আমি আমার মনের কথা বলে ফেলছি। তুমি যদি আমার উপর রাগ ভরসা করো, আমাকে গ্রহণ করতে পারো, আর না চাইলেও বলো, আমি তখনও বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। এই বলে জোবান মুনতাহার থেকে দূরে চলে যেতে থাকে। তখন পিছন থেকে কিছু একটা এসে জোবানের পিঠে আঘাত করে। মুনতাহা চমকে উঠে চিৎকার করে। জোবানও অবাক হয়ে পিছনে ফিরে দেখে পিঠে কি লেগেছে। সে লক্ষ্য করে এটা একটি তীর। মুনতাহা দ্রুত জোবানের কাছে যায় আর তীরটি টেনে বের করে।
তীরে একটি কাগজ বাঁধা ছিল। মুন্থা কাগজটি খুলে দেখে তাতে একটি রহস্যময় চিহ্ন আঁকা। তারপর জানালার দিকে তাকায়, দেখে বাইরে একজন মুখোশধারী দাঁড়িয়ে আছে। মুখোশধারী তাদের দিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। তখন জোবানকে বাঁচানোর জন্য মুন্থা তখন নিজের জাদু ব্যবহার করে। তার জাদুর আঘাতে মুখোশধারী কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া এক অদৃশ্য হয়ে যায়। তারপর মুন্থা এসে জোবানের কাছে বসে। সে জোবানের ক্ষত সারিয়ে তোলে, কিন্তু জোবান এতক্ষণে অজ্ঞান হয়ে পড়ে। মুন্থা তখন মনে মনে ভাবে, এতটাও খারাপ নয় এই জেদি ছেলে। মুন্থা জোবানের মুখে হালকা পানি ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জোবান জ্ঞান ফিরিয়ে পায়। জোবান নিজেকে মুন্থার কোলে শুয়ে থাকতে দেখে হাসতে থাকে আর বলে, কি ভাগ্য আমার, নিজের প্রেয়সীর কোলে মাথা রেখে শুয়ে আছি। এখন মৃত্যু হলেও কোনো আক্ষেপ নেই। জোবানের কথা শুনে মুন্থা জোরে বলে ওঠে, তোমার কি অযথা কথা বলতেই হয়? জোবান বলে, কেন, তুমি ভয় পেয়ে গেলে? আমাকে হারানোর ভয়? মুন্থা বলে, না, ভয় পেলেও কি আর বলি, আসলে তোমার খুনের দায় যদি আমার উপর এসে পড়ে তাই ভাবছিলাম। জোবান বলে, কি অদ্ভুত মেয়ে তুমি, এমন একজন হ্যান্ডসাম ছেলে যাকে স্বর্গের পরীরাও ভালোবেসে, আর সে কিনা তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর তুমি? তারপর মুন্থা বলে, ওহ তাই নাকি, স্বর্গের পরী বলতে কাকে বোঝাচ্ছ? তারপর জোবান বলে, তোমাকে। মুন্থা বলে, তোমার সঙ্গে কি পারবে? তারপর জোবান বলে, বলো না আমি তোমাকে ভালোবাসি। মুন্থা বলে, ওঠো এখন চলো। তারপর জোবান বলে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার ভালোবাসা কবুল করবে আমি কিছুই খাবো না। তারপর মুন্থা বলে, এটা কেমন জেদ তোমার? তারপর জোবান বলে, তুমি কি একটু চিন্তা করবে না যদি আমি না খাই? এরপর জোবান উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর মুন্থাও তাকে তুলতে চায়, কিন্তু এভাবে চেষ্টা করার সময় দুজনেই হোঁচট খেয়ে পড়ে যায়। জোবান পড়ে যায় মুন্থার উপর। দুজনই একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যায়। কয়েক মুহূর্ত এরকম থাকার পর হুঁশ ফিরিয়ে আসে। মুন্থা বলে, এবার উঠবে? জোবান উঠে দাঁড়ায়। তারপর মুন্থাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাড়ি যাবে নাকি এখানেই থাকবে? মুন্থা বলে, আমি এখানেই থাকবো। জোবান তারপর বলে, তাহলে আমিও এখানে থাকবো। তারপর মুন্থা বলে, তুমি এখানে থাকবে কেন? জোবান বলে, যেভাবে তুমি থাকো। তারপর মুন্থা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মানবে না, ঠিক আছে চলো তোমার বাড়ি। তারপর জোবান আর মুন্থা একসঙ্গে জোবানের বাড়ি চলে যায়। মুন্থা চিন্তায় পড়ে যায়, জোবান যদি সত্যি খাওয়া বন্ধ করে দেয় তবে তাকে কিভাবে সামলাবে। এদিকে জোবান কাজের জন্য বাইরে যায়। রাস্তায় একটি মেয়ে তার সঙ্গে ধাক্কা খায়। মেয়েটি খুবই সুন্দর, সে মিষ্টি করে হাসে। তার হাসি দেখে জোবানের একটু অস্বস্তি হয়, তাই সেখান থেকে সে দ্রুত চলে যায়। কাজ শেষে জোবান বাড়ি ফিরে দেখে মুন্থা সোফায় বসে ঘুমিয়ে পড়ছে। সে ধীরে ধীরে মুন্থার কাছে যায় এবং অপলক দৃষ্টিতে তাকে দেখতে থাকে আর মনে মনে ভাবে, এত অল্প বয়সী মেয়েটা কত কষ্ট সইছে। ওর জীবনের এত বড় সত্যিটা হঠাৎ সামনে এসে যাওয়ার পরে ও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। সত্যি বলে খুব সাহসী। যাই হোক না কেন, আমি কখনোই ওকে আমার থেকে দূরে যেতে দেব না। এদিকে মুন্থা ঘুম ভেঙে যায়। চোখ খুলে সামনে জোবানকে দেখে ভয়ে চমকে ওঠে। তারপর জোবান হেসে বলে, ও, পরীদের রাজকন্যাও ভয় পায়? মুন্থা রাগ করে বলে, কেন, তাদের কোনো অনুভূতি নাই নাকি? জোবান বলে, আমার তো তা তো মনে হয় না, তোমাকে দেখেই তো বুঝছি। তারপর মুন্থা বলে, এবার কিছু খেয়ে নাও। জোবান বলে, তুমি জেদি হলে আমিও কম নাই। মুন্থা বলে, তুমি বুঝতে চাও না কেন, আমার জীবনে অনেক ঝামেলা আছে, কখন কি হয়ে যায় আমি নিজেও জানি না। তারপর জোবান বলে, আমি সেই যাত্রার সঙ্গী হতে চাই, তুমি আমার জন্য সব থেকে স্পেশাল, আমার জীবনের একমাত্র সুখ তুমি। মুন্থা বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমার ইচ্ছার মালিক, আমি খাবো না। এই বলে জোবান চলে যায়। তারপর মুন্থা বলে, আর আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। তারপর জোবান বলে, ঠিক আছে, তাহলে আমিও আমার ইচ্ছার মালিক, আমিও খাবো না। এই বলে জোবান চলে যায়। মুন্থা তার পিছন পিছন যেতে চায়, কিন্তু একা তার ঘরে যাওয়ার সাহস হয় না। তারপর সাহস করে জোবানের ঘরে ঢুকে পড়ে। জোবান বিছানায় উপর হয়ে শুয়ে থাকে, আর ওই অবস্থাটা দেখে মুন্থার খুব খারাপ লাগে। তারপর মুন্থা বলে, দেখো, যদি তুমি না মানো তাহলে আমি জাদু করে তোমাকে খাওয়াতে বাধ্য করব। জোবান কোনো উত্তর দেয় না। মুন্থা বলে, শোনো, উঠে বসো, জেদ ছাড়ো। জোবান বলে, বলছি তো, আমাকে কিছু শুনতে হবে না। মুন্থা রাগ করে জোবানকে টেনে তুলতে চায়, কিন্তু এই টানাটানির মাঝে জোবান হঠাৎ মুন্থাকে নিজের দিকে টেনে নেয়। মুন্থা জোবানের উপর পড়ে যায়। ওর এত কাছাকাছি এসে অদ্ভুত একটা অনুভূতি হয়। মুন্থা বলে, ছেড়ে দাও আমাকে। জোবান বলে, না, আগে বলো তুমি আমাকে ভালোবাসো। তারপর মুন্থা বলে, এটা কি পাগলামি? জোবান বলে, বলো, না হলে আমি উঠবো না, খিদেতে মরে গেল। মুন্থা রেগে যায় এবং চিৎকার করে বলে, ছেড়ে দাও আমাকে। তখনই জোবান মুন্থাকে ছেড়ে দেয়। মুন্থা দূরে সরে দাঁড়ায় আর জোবান চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মুন্থা এখন অসহায় বোধ করে আর শেষমেশ হাল ছেড়ে দিয়ে কান্না শুরু করে। মুন্থাকে কাঁদতে দেখে জোবান উঠে এসে তার পাশে বসে।
জোবান বলে, সরি, প্লিজ কেঁদো না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। ঠিক আছে, আমি খাবো, তুমি আমাকে ভালোবাসো না, কোনো সমস্যা নেই, আমি জোর করবো না, প্লিজ কেঁদো না, চলো এবার। জোবান মুনথার হাত ধরে তাকে তুলতে চায়। মুনথা উঠে এসে হঠাৎ জোবানের গলা জড়িয়ে ধরে। মুনথা বলে, আমি হার মানছি, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। মুনথার মুখে ভালোবাসার কথা শুনে জোবান মুচকি হেসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। জোবান বলে, আমার কিছু হবে না, আর আমি তোমাকেও কোনো কিছু হতে দেব না, আমাদের সারা জীবন একসঙ্গে থাকতে হবে। মুনথা মাথা নেড়ে সম্মতি জানায় এবং জোবানকে জড়িয়ে ধরে। এদিকে জানালার বাইরে থেকে কেউ তাদের দেখছিল। তাদের এই কাছাকাছি আসা মেনে নেওয়ার মতো ছিল না, সেই অজানা চেহারার জন্য। ঠিক সেই মুহূর্তে ঘরের জানালার কাঁচ জোরে ভেঙে যায়। মুনথা আর জোবানের চমকে ওঠে। তারপর তারা ভাঙা জানালার দিকে ফিরিয়ে এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তবে মুনথার চোখে সেখানে পড়ে থাকা রক্তের উপর। মুনথা তখন জোবানকে বলে, এখানে কেউ ছিল। জোবান বলে, তুমি এটা কিভাবে জানলে? তারপর মুনথা বলে, দেখো ওখানে রক্ত পড়ে আছে। তারপর জোবান বলে, হ্যাঁ, কিন্তু এখানে কেউ তো নেই। মুনথা বলে, এটা কোনো পরীর রক্ত বলে মনে হচ্ছে। তারপর জোবান মুনথার কথা শুনে হেসে বলে, এখন পরী আর মানুষের রক্তের মধ্যেও কি পার্থক্য আছে নাকি? তারপর মুনথা বলে, আমি নিজে পড়ি, তাই আমি জানি। তারপর জোবান বলে, তা সব বাদ দাও, তোমাকে জড়িয়ে ধরে থাকা কতটা ভালো লাগছিল, কিন্তু এই জানালার কারণে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। এসো আবার আমাকে হাক করো। তারপর মুনথা রাগ করে বলে, তুমি কখনো সিরিয়াস হতে পারো না? জোবান মুচকি হেসে বলে, চলো এখন দাদির কাছে যাই, উনি তোমাকে দেখে খুব খুশি হবে। জোবান মুনথার হাত ধরে দাদির কাছে নিয়ে যায়। দাদির কাছে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বলে। মুনথা লজ্জায় একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। দাদি মুনথাকে কাছে ডাকেন আর দুজনকেই জড়িয়ে ধরেন। দাদি বলে, 15 দিনের মধ্যে আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। জোবান বলে, দাদি 15 দিন কেন, কাল পরশুর মধ্যে প্ল্যান করা যায় না? দাদি বলে, আমার একমাত্র নাতির বিয়ে ধুমধাম করে আয়োজন করব না? তারপর জোবান বলে, সেটা তুমি আমার ছেলে মেয়েদের বিয়েতে কইরো, এখন তো আমাদের বিয়েটা করে দাও। এই কথা শুনে মুনথা রেগে গিয়ে জোবানের দিকে তাকায়। জোবান মুনথাকে চোখ টিপ মারে আর মুনথা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। দাদি 8 দিনের মধ্যে বিয়ের জন্য রাজি হয়ে যান, কিন্তু এই সমস্ত কথা জোবানের সৎমা শুনে ফেলেন। সৎমা রেগে ঘরে ঢুকে পড়েন। তারপর সৎমা বলে, শেষে তুমিও ওর মতো মধ্যবিত্ত ঘরের মেয়েকে বিয়ে করতে চলছো? জোবান বলে, মুনথা মধ্যবিত্ত নয়, সে কোটি টাকার সম্পত্তির মালিক, আর ও কখনো কোনো নিজ কাজ করেননি যেমনটা আপনি করছিলেন। মুনথা অনেক আগে আমার মনের মধ্যে ছিল। তারপর সৎমা বলে, ও তো কি সম্পত্তি আছে ওর? জোবান বলে, 1 কোটি টাকার বেকারি, 50 লাখ টাকার বাড়ি আর 50 লাখ টাকার জমি। এই তো আপনার স্ট্যান্ডার্ড চেয়েও বেশি, আর আপনার মতো ষড়যন্ত্র করে কাউকে পেতে চাইনি। এই কথায় তার সৎমা হতভম্ব হয়ে যান। আর জোবান মুনথার দিক তাকিয়ে মুচকি হেসে তার হাত ধরে। সৎমা জোবানকে বলে, চুপ করো জোবান। জোবানের সৎমা রেগে ফুলতে ফুলতে চলে যান। জোবান আর মুনথা তখন রুম থেকে বেরিয়ে আসে। মুনথা একা বসেছিল, সেটা দেখে জোবান মুনথাকে বলে, কি হলো, কি ভাবছো তুমি? তারপর মুনথা বলে, এটাই ভাবছি যে আমার ফুপি আর আমার বাবা মামুন কি হতে পারে। তারপর জোবান বলে, কেন, তাদের সঙ্গে দেখা করে জড়িয়ে ধরতে মন চাইছে নাকি? তারপর মুনথা বলে, না, এটা সব একটা ষড়যন্ত্র, আর এই রহস্য উদ্ঘাটন করতে হবে। তারপর মুনথা আর জোবান আবার পরিস্থানে ফিরে যায়। সত্যি উদ্ঘাটনের জন্য প্রথমেই তারা রানীপরি রুসাইদা এর সামনে পড়ে। রানীপরি মুনথাকে বলে, আমি তোমার অপেক্ষায় ছিলাম, কোথায় চলে গিয়েছিলে তুমি? তারপর মুনথা বলে, আমার পৃথিবীতে, আমার মা বাবা মিম আর তানবীরের বাড়ি। রানীপরি কিছু বলার আগে একজন মেয়ে সেখানে এসে উপস্থিত হয়। তখন রানীপরি মুনথাকে বলে, এদিকে দেখো, এর সঙ্গে দেখা করো, এ তোমার বোন। মুনথা আর জোবান দুজনেই অবাক হয়ে যায়। জোবান মনে মনে ভাবে, এই মেয়েটাকে যেন কোথায় দেখেছি। তখন সেই মেয়ে জোবানের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। মুনথা জোবানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জোবান নিজেও হতবাক হয়ে যায়, কিন্তু মুনথাকে জ্বালানোর জন্য হাসতে শুরু করে। মুনথা রাগ চোখে নিয়ে জোবানের দিকে তাকিয়ে থাকে। এরপর রানীপরি মেয়েটাকে বলে, মুনথার সঙ্গে দেখা করবে না নীলিমা? মুনথার সৎ বোনের নাম নীলিমা। নীলিমা বলে, ওহ সরি, আমি ভেবেছিলাম উনি আমার দুলাভাই, তাই ওনার সঙ্গে আগে দেখা করলাম। জোবান নীলিমাকে বলে, ওহ শালি সাহেবা, কিন্তু আমি তো এখনো দুলাভাই হইনি। এটা শুনে নীলিমা তখন বলে, ওহ তার মানে এখনো আমাদের একটা সুযোগ থাকতে পারে। জোবান মুনথার দিকে তাকিয়ে নীলিমাকে বলে, না, এখন সেটা অসম্ভব। নীলিমা জোবানকে বলে, তাহলে দেরি হয়ে গেছে, সরি, আমি তো শুধু মজা করছিলাম। জোবান বলে, তবে একটা কথা, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? নীলিমা জোবানকে বলে, হ্যাঁ, আমি আপনার সঙ্গে একবার ধাক্কা খেয়েছিলাম। জোবান বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। নীলিমা আর জোবানকে একসঙ্গে কথা বলতে দেখে মুনথার ভেতরে রাগ বাড়তে থাকে। এরপর নীলিমা মুনথাকে জড়িয়ে ধরে বলে, সরি সিস্টার।
মুন্থা বলে, কোনো ব্যাপার না। রানীপরি মুন্থাকে বলে, এসো মা, তোমাকে কিছু দেখাতে চাই। রানীপরির প্রতি মুন্থার রাগ থাকলেও সে কিছু বলতে পারে না, কারণ তার এখনো তার ফুপি সম্পর্কে জানা কিছু বাকি ছিল। মুন্থার জোবান রানীপরির সঙ্গে চলে যান। এরপর রানীপরি মুন্থার মা মাহিমা এর পেশাদে নিয়ে যায় তাদের। মুন্থা রানীপরিকে জিজ্ঞেস করে, এখানে কেন এসেছি আমরা? জোবান চারদিকে থাকা ছবি দেখতে শুরু করে। একটি ছবিতে তার সৎমাকে দেখতে পায়। মুন্থাও সেই ছবিগুলো দেখছিল। রানীপরি রুশাইদা মুন্থাকে একটি ছবি দেখায়। ছবিটি দেখে মুন্থা রানীপরির কাছে জানতে চায়, এটা কি আমার মা? রানীপরি তখন বলে, হ্যাঁ, এটা তোমার মা আর এটা তোমার বাবা। মুন্থা আবেগাপ্লুপ্ত হয়ে যায়, কিন্তু সেটা কারো সামনে প্রকাশ করে না। জোবান একটি ছবির দিকে আঙ্গুল দেখিয়ে বলে, এইটাকে। রানীপরি জোবানকে বলে, এটা মুন্থার ফুপি। জোবান রানীপরিকে বলে, ও তাহলে কি উনিও পড়েছিলেন? রানীপরি বলে, না, তিনি মানুষ ছিলেন। জোবান বলে, ওকে। জোবানের দেখানো ছবিটি দেখে মুন্থা চমকে উঠে। জোবান অজানা ভান করে রানীপরিকে জিজ্ঞেস করে, মুন্থার মা বাবার কি হয়েছিল? রানীপরি জানে না যে মুন্থা আর জোবান সবকিছু জেনে ফেলছে, তাই সে সব মিথ্যা বলে। রানীপরি বলে, ও কোনো শত্রু তাদের দুজনকে ধোকা দিয়ে মেরে ফেলছিল। রানীপরির এই মিথ্যা শুনে মুন্থার রাগ ধরে যায়, কারণ সে জানে রানীপরি তার মাকে মেরে ফেলছিল। রানীপরি মুন্থাকে বলে, কি হলো মা, কি ভাবছো? মুন্থা রানীপরিকে বলে, কিছু না, আমি শুধু ভাবছিলাম আমার মা বাবা কার কি ক্ষতি করছিল যে তাদের এভাবে মারতে হলো। তখনই জোবান কথার মাঝে বলে উঠল, আর মুন্থার ফুপির কি হলো? উনিও কি মারা গেছেন? রানীপরি জোবানকে বলে, না, তিনি আর আমাদের কাছে আসেননি। জোবান বলে, ও। রানীপরি বলে, চলো তোমরা দুজন খেতে বসো, পরিস্থানের পক্ষ থেকে আজ তোমাদের জন্য দাওয়াত রাখা হয়েছে। জোবান বলে, ও পরিস্থানের দাওয়াত? নীলিমা বলে, হ্যাঁ, আসুন। নীলিমা জোবানের হাত ধরে তাকে নিয়ে যায়। মুন্থাও তাদের পেছনে পেছনে যায়। জোবান মুন্থাকে বলে, মুন্থা এখানে এসো, তোমার বোনের পাশে বসো। মুন্থা বুঝতে পারে জোবান ইচ্ছে করেই তাকে জ্বালানোর চেষ্টা করছিল। জোবান মুন্থার হাত ধরে তাকে নিজের পাশে বসিয়ে দেয়। এটা দেখে নীলিমার হিংসা হতে থাকে। এদিকে রানীপরি সবকিছু দেখে গম্ভীর চিন্তায় পড়ে। অতীতের স্মৃতিরা যেন তাকে আচ্ছন্ন করতেছিল। এরপর মুন্থা এবং জোবান বাড়ি ফিরে আসে। মুন্থা এবং জোবান বাড়ি ফিরে যায়। জোবান তারপর মুন্থাকে বলে, তোমার ফুপি আর কেউ নয়, তোমার সৎমাই। মুন্থা বলে, কি বলতেছো তুমি? এরকম হলে আমার মনে হচ্ছে এখনো এদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে, তা না হলে এত কিছু ঘটছে কেন? জোবান বলে, হ্যাঁ, তুমি 100% ঠিক বলছো। এরপর মুন্থা জোবানের দিকে না তাকিয়ে চলে যেতে লাগলো, কিন্তু জোবান তার হাত ধরে ফেলে। মুন্থা বলে, আমার হাত ছাড়ো। তারপর জোবান বলে, কেন? তারপর মুন্থা বলে, যাও নীলিমার কাছে যাও। জোবান বলে, ওহ, তুমি জেলাস হচ্ছ তাই না? মুন্থা বলে, না, আমি কেন জেলাস হব? এরপর জোবান মুন্থাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়, ফলে মুন্থা একেবারে জোবানের কাছাকাছি চলে আসে। মুন্থার চোখের পানি জমা ছিল, যা দেখে জোবানের খারাপ লাগতে থাকে। জোবান বলে, সরি, আমি তো শুধু মজা করছিলাম, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারি না। তারপর মুন্থা বলে, তুমি যার কাছে খুশি তার সাথেই থাকো, কিন্তু আমি চাই না যা হয়েছে তা আবার ঘটুক। আমি চাই না এক বোন আরেক বোনের রক্ত জড়াক। তারপর জোবান বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার জীবনে তোমাকে ছাড়া অন্য কেউ আসবে না, আমি শুধু তোমারই, আমি কখন তোমাকে কষ্ট দেব না। তারপর মুন্থা বলে, তাহলে আমাকে জ্বালানোর জন্য আরো কোনো মেয়েদের কাছে যাবে না, ঠিক তো? জোবান বলে, হ্যাঁ, প্রমিস সুইট হার্ট। জোবান তারপর মুন্থাকে জড়িয়ে ধরে। মুন্থাও জোবানকে জড়িয়ে ধরে নিজেকে নিরাপদ অনুভব করে। জোবান বলে, শুনো। মুন্থা বলে, বলো। তারপর জোবান বলে, আমি চাই না তোমার উপর কোনো বিপদ আসুক, তাই আমরা দাদিকে নিয়ে আমেরিকা চলে যাব, ওখানেই আমরা আমাদের নতুন জীবন শুরু করব। তারপর মুন্থা বলে, সেখানে কেন? জোবান বলে, কারণ আমি চাই না আমার সৎ মায়ের কারণে তোমাকে হারাই। তারপর মুন্থা বলে, এমন কিছু হবে না, আমাকে এইসব রহস্য আর জটিলতা মিটাতেই হবে। তারপর জোবান বলে, না, আমি এসবের চক্করে তোমাকে হারাতে পারবো না। মুন্থা বলে, বিশ্বাস রাখো, আমার কিছুই হবে না। এখন যত দ্রুত সম্ভব এটা খুঁজে বের করতে হবে যে রানীপরি আর তোমার সৎমা মানে আমার ফুপির মধ্যে এখনো কি সম্পর্ক আছে, আর আমার মা বাবাকে হত্যা করলো আর কেনই বা করলো। জোবান বলে, এই সমস্ত প্রশ্নের উত্তর তো সেই ডায়েরিতেই আছে। তারপর মুন্থা বলে, কিন্তু সেই ডায়েরি তো সেদিন খুঁজে পেলাম না, মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। তারপর জোবান বলে, কেউ নয়, এটা নিশ্চয়ই আমার সৎমাই নিয়েছে, আমাদের তার রুমের তল্লাশি করতে হবে। তারপর মুন্থা বলে, কিন্তু কিভাবে? জোবান বলে, তুমি তো পড়ি, নিশ্চয়ই তোমার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে, তুমি অদৃশ্য হয়ে তার রুমে যাও। তারপর মুন্থা বলে, ওকে, কিন্তু যতক্ষণ আমি তার রুমে থাকবো ততক্ষণ তোমাকে বাইরে তাকে ব্যস্ত রাখতে হবে, কারণ সে পরীদের উপস্থিতি টের পেতে পারে, যেমন সে আমারটা পেয়েছিল।
এরপর জোবান তার সৎমাকে অফিসের জরুরি কাজের জন্য পাশের রুমে ডেকে নিয়ে যায়। আর এই ফাঁকে মুন্থা তার রুমে ঢুকে পড়ে। মুন্থা তার আলমারি, ক্যাবিনেট সবকিছুই খুঁজতে থাকে, কিন্তু কোথায় কিছু পায় না। তারপর মুন্থা মনে মনে ভাবে, এ তো পরীদের থেকেও বেশি চালাক, অবশ্যই এর সঙ্গে জড়িত কোনো বড় রহস্য আছে, কিন্তু কিভাবে বের করব। ওদিকে জোবানের জন্য তার সৎমাকে আটকানো অনেক কঠিন হয়ে পড়ছিল, কারণ তার অফিসের কাজ শেষ হয়ে গিয়েছিল। এদিকে রাগের মাথায় মুন্থা রুমের এক পেন্টিংয়ে হাত দেয়, থাপ্পড় দেয়, আর সেটি খুলে যায়। পেন্টিংয়ের পিছনে একটি সিন্দুক রাখা যায়, কিন্তু তাতে তালা লাগানো ছিল। মুন্থা সেই সিন্দুকটি বের করে নেয়, আর তখনই জোবানের সৎমা তার রুমের দরজার সামনে চলে আসে। জোবানের সৎমা দরজা খোলার মুহূর্তেই বাইরে থেকে জোবান জোরে চেঁচিয়ে ওঠে। জোবান জোরে বলে, মা। তারপর মুন্থার শব্দ শুনে দ্রুত জানালার বাইরে লাফিয়ে বেরিয়ে যায়। সৎমা বলে, কি হয়েছে জোবান? জোবান বলে, কিছু না, একটা দরকারি কাজ মনে পড়ছিল, কিন্তু এখন ভুলে গেছি। সৎমা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তারপর জোবান বলে, আমারও তাই মনে হচ্ছে। জোবানের সৎমা বিরক্ত হয়ে তাকে উপেক্ষা করে রুমের ভিতরে ঢুকে যায়। এদিকে মুন্থা পেছনের জানালা দিয়ে বেরিয়ে সোজা জোবানের রুমে চলে যায়। কিন্তু জোবান ভাবতে থাকে যে মুন্থা এখনই তার সৎমায়ের রুমে আছে। জানি না মুন্থা বের হতে পারছে কিনা। এদিকে মুন্থা জোবানের রুমে গিয়ে সেই সিন্দুক রেখে দেয়। কিছুক্ষণ পর জোবানও রুমে আসে, আর মুন্থাকে দেখে অবাক হয়ে যায়। জোবান বলে, আমি তো ভাবছিলাম তুমি ধরা পড়ে গেছো। তারপর মুন্থা বলে, না, আমি তো জানালা দিয়ে বেরিয়ে এসেছি। তারপর জোবান বলে, কিন্তু তুমি জানালা দিয়ে বের হলে কিভাবে? তারপর মুন্থা বলে, আমি পড়ি। তারপর জোবান বলে, ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। মুন্থা বলে, তোমার মনেই বা থাকে কি? তারপর জোবান বলে, শুধু আমাদের বিয়ের দিন। মুন্থা বলে, শুধু রোমাঞ্চ? এখন শোনো, আমি এই সিন্দুক পেয়েছি। তারপর জোবান বলে, এতে কি আছে? মুন্থা বলে, জানি না, এটা তোমার সৎমায়ের রুমে একটি পেন্টিং এর পিছনে লুকানো ছিল। তারপর জোবান বলে, কিন্তু এতে আসলে কি থাকতে পারে? তারপর মুন্থা বলে, সেটা তো সিন্দুক খুললেই জানা যাবে। তারপর জোবান বলে, তাহলে খুলেই দেখো। তারপর মুন্থা তার জাদু দিয়ে সিন্দুকের তালা খুলে ফেলে। ভিতরে কিছু ছবি আর একটি ডায়েরি পাওয়া যায়, কিন্তু সেই ডায়েরি মুন্থারটা নয়, এটা একটা অন্য ডায়েরি। তারপর মুন্থা বলে, এই ডায়েরিতে কি থাকতে পারে? জোবান ও মুন্থা ডায়েরিটি খুলে পড়তে শুরু করে। তাতে লেখা ছিল জোবানের নিজের মায়ের কথা, কিভাবে মুন্থার ফুপি রানীপরি রুশাইদা এর সঙ্গে মিলিত হয়ে জোবানের জন্মদাত্রী মাকে হত্যা করেছিল। এই কথা পড়ে জোবান রাগে ফেটে পড়ে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। জোবান কান্না করতে করতে বলে, আমি তাদের ছাড়বো না, আমার মায়ের সঙ্গে এত বড় অন্যায় করেছে ওরা। মুন্থা জোবানের হাত শক্ত করে ধরে বলে, এখন সময় প্রতিশোধ নেওয়ার নয়, সময় ধৈর্য ধরার। জোবান মুন্থার কাঁধে মাথা রেখে জোরে জোরে কান্না করতে থাকে আর বলে, জানো কিভাবে আমি আমার শৈশব কাটিয়েছি মাকে ছাড়া? প্রতিটা মুহূর্তে তার অভাব অনুভব করেছি। আমার পাশে কেউ ছিল না, শুধু আমার দাদি। বাবা শুধু টাকা উপার্জনেই ব্যস্ত থাকতেন, আমি শুধু ভয় পেতাম। কিন্তু এখন তুমি আমার জীবনে এসেছো, আমাকে কথা দাও তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে হারাতে চাই না। মুন্থা বলে, আমি প্রতিজ্ঞা করেছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। মুন্থা জোবানের চোখে জল মুছে দেয় আর তাকে জড়িয়ে ধরে। জোবানও মুন্থাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারা দুজনই একে অপরের মাঝে হারিয়ে যায়। পরের দিন সকালে মুন্থা ও জোবান আবার পরিস্থানে ফিরে যায়। মুন্থা রানীপরি রুশাইদাকে বলে, আমাদের এখানে কেন ডাকা হয়েছে? রানীপরি বলে, কারণ পরিস্থান চায় যে তুমি এখানকার রানী হয়ে যাও আর জিনের রাজপুত্রের সঙ্গে বিয়ে করে নাও। এই কথা শুনে মুন্থা ও জোবান দুজনেই হতবাক হয়ে যায়। তারপর মুন্থা বলে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। রানীপরি বলে, বিয়ে ছাড়া তুমি কখনো রানী হতে পারবে না। তারপর মুন্থা বলে, তাহলে আমি পরিস্থানে রানী হতে চাই না, আমি আমার নিজের জগতে খুশি আছি। তারপর রানীপরি বলে, কিন্তু আমরা পরিস্থানের নিয়ম ভাঙতে পারবো না। মুন্থা বলে, কিন্তু আপনিই তো পরিস্থানের রানী, এতে আর কেউ কিছু বলবে কেন? এমনি তো সবাই আপনার আদেশে পালন করে। রানীপরি বলে, না, আমি কিছু করতে পারবো না। যদি আমরা পরিস্থানের নিয়মের বিরুদ্ধে যাই তাহলে অশুভ শক্তিগুলো আমাদের উপর আক্রমণ করবে। তারপর মুন্থা বলে, এতে আমি কি করব? আমি এখানে থাকতে চাই না, আর আমি এখানের কাউকে বিয়েও করতে চাই না। রানীপরি আসলে মুন্থাকে এই পরিস্থিতি ফেলে তার মেয়ে নীলিমার জন্য পথ পরিষ্কার করতে চাইছিলেন, কিন্তু মুন্থা ও জোবান কিছুই বুঝতে পারছিল না, কারণ নীলিমা রানীকে হুমকি দিয়েছিল, যদি জোবান আমার না হয় তাহলে আমি নিজেকে শেষ করে দেব। রানীপরি তার মেয়েকে ভীষণ ভালোবাসতো আর তার জন্য সবকিছু করতে রাজি ছিল। মুন্থা বলে, যাই হোক না কেন আমি পরিস্থানে রানী হতে চাই না, আর এখানে কারোর সঙ্গে বিয়েও করতে রাজি নয়। তারপর রানীপরি বলে, তোমাকে এই পরিস্থানের নিয়ম মানতেই হবে। এর মধ্যে হঠাৎ জোবান বলে ওঠে, মুন্থাকে ভাবার জন্য কিছু সময় দেওয়া হোক। রানীপরি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ভাবতে পারো, কিন্তু শেষমেশ তোমাকে পরিস্থানের ইচ্ছেই পূরণ করতে হবে। এরপর মুন্থা ও জোবান ফিরে আসে নিজেদের বাড়িতে। মুন্থা বলে, 1 মাস আগে জীবন কতই সুন্দর ছিল। তারপর জোবান বলে, তারপর আমি তোমার জীবনে এলাম আর তোমার জীবন আরো সুন্দর হয়ে গেল। মুন্থা রাগে মুখে বলে, প্রতিদিন নতুন একটা ঝামেলা। জোবান বলেন, আমার কাছে একটা সমাধান আছে। তারপর মুন্থা বলে, কি সমাধান? জোবান বলে, তুমি আমার সঙ্গে বিয়ে করে নাও। তারপর মুন্থা বলে, তুমি জানো এতে আমরা আরো বিপদে পড়বো, পরিস্থানের কেউ আমাদের ছেড়ে দেবে না।
জোবান বলে, কিন্তু এটাই আমাদের একমাত্র উপায়। আমরা বিয়ে করে নিলে রানীর সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তারপর মুনতাহা বলে, সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমি বুঝতেছি না সে কেন চাচ্ছে আমি রানী হই। এটা আমার মাথায় আসছে না। তারপর জোবান বলে, যা হওয়ার হবে, পরে দেখা যাবে। এখন আমাদের আমার সৎ মা রানীর হাত থেকে পালিয়ে বিয়ে করতে হবে। তারপর মুনতাহা বলে, কিন্তু সেটা কিভাবে? জোবান বলে, সেটা আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু প্রস্তুত হয়ে যাও, আজ রাতেই আমাদের বিয়ে হবে। মুনতাহা বলে, আমার ভয় লাগছে। তারপর জোবান বলে, ভয় পেও না, আমি তো কোনো জিন নই। তারপর জোবান দ্রুত বেরিয়ে যায় আর মুনতাহা বিয়ের জন্য তৈরি হতে থাকে। কিছুক্ষণ পর মুনতাহা অপেক্ষা করছিল, হঠাৎ জোবান তাড়াহুড়ো করে ঘরে ঢোকে। জোবান বলে, তাড়াতাড়ি তোমার জাদু দিয়ে আমাদের বাইরে নিয়ে চলো। মুনতাহা জাদুর সাহায্যে তাদের দুজনকে বাইরে নিয়ে আসে। বাইরে আসার পর জোবান তাকিয়ে থাকে মুনতাহার দিকে, কারণ মুনতাহা আজ বউ সেজেছে, আরো দেখতে অপূর্ব সুন্দর লাগছে। জোবান বলে, তোমাকে অসাধারণ সুন্দর লাগছে আজ। মুনতাহার লজ্জায় লাল হয়ে যায়। বাইরে তাদের বিয়ের জন্য আগেই প্রস্তুত ছিলেন। মুনতাহা আর জোবানের বিয়ে শুরু হয়। ঠিক তখনই তাদের সৎমা তাদের বিয়ের খবর জানতে পেরে রানীপরীর কাছে জানাতে যান, কিন্তু তিনি পরিস্থানে পৌঁছতে পারেন না। মুনতাহার জোবানের বিয়ে শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর জোবানের সৎমা ফিরে আসেন, কিন্তু এতক্ষণে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। মুনতাহার জোবান খুব খুশি ছিল, আর দাদিও তাদের খুশি দেখে অনেক আনন্দিত হন। জোবান তার দাদিকে বলে, দাদি, এবার থেকে প্রতি বছর তোমার নতুন তনি খাওয়ানো শুরু করে দিও। মুনতাহা লজ্জায় মাথা নিচু করে ফেল, আর এদিকে জোবানের সৎমা রাগে জ্বলে ওঠে। এরপর জোবান তার সৎমাকে বলে, মিসেস খান, আপনি কি আমার ভাই মামুনের মেয়ের মুনতাহার সঙ্গে দেখা করবেন না? এই কথা শুনে জোবানের সৎমা চমকে ওঠেন, বলেন, কোন ভাইয়ের মেয়ে? জোবান বলে, বাহ, দারুণ অভিনয় করেন তো আপনি। মুনতাহা হতবাক হয়ে জোবানের দিকে তাকায়, যেন বুঝতে পারছে না সে কি করতে চলছে। সৎমা বলে, তুমি পাগল হয়ে গেছো, আমার কোনো ভাই নেই। তারপর জোবান বলে, আপনার ভাই ছিল, আপনি সবার সঙ্গে প্রতারণা করেছেন। ঠিক তখনই জোবানের বাবা এসে উপস্থিত হন। জোবান হঠাৎ করে বাবাকে দেখে অবাক হয়ে যান। জোবান তখন তার বাবাকে বলে, বাবা, আপনি এখানে? বাবা বলে, হ্যাঁ, এ কি ধরনের দুর্ব্যবহার করছো তুমি জোবান? নিজের মায়ের সঙ্গে এভাবে কেউ কথা বলে? তারপর জোবান বলে, দুর্ব্যবহার তো দূরের কথা, আমি এই মহিলার সঙ্গে 1 মিনিটও কথা বলতে চাই না। তারপর বাবা বলে, চুপ করো জোবান, এখনই মায়ের কাছে ক্ষমা চাও। তারপর জোবান বলে, মরে গেলেও এই মহিলার কাছে ক্ষমা চাইবো না, এই মহিলা আমার মায়ের খুনি। জোবানের বাবা রাগে হাত উপরে তোলে, কিন্তু হঠাৎ করে তার চোখ মুনতাহার উপরে পড়ে আর সে থেমে যায়। তারপর জোবান বলে, মুনতাহা, এই তোমার শ্বশুর, আর বাবা, এই আপনার বৌমা। জোবানের বাবা মুনতাহার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলেন, সুখী হও মা। ঠিক তখনই জোবান মুনতাহার হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যান। মুনতাহা বলে, আমরা কোথায় যাচ্ছি? তারপর জোবান বলে, আজকের বিশেষ দিন, আমি ওই লোকদের সঙ্গে কাটাতে চাই না। তারপর মুনতাহা বলে, কিন্তু উনি তোমার বাবা জোহান। তারপর জোহান বলে, হ্যাঁ, কিন্তু উনি কেবল ওই মহিলার কথাই শোনেন, আমার কোনো কথাই বিশ্বাস করেন না। তারপর মুনতাহা বলেন, একদিন আসবে যখন উনি তোমার সব সত্যি বুঝতে পারবেন। জোবান আর কিছু বলে না। তারপর একটি জায়গায় গিয়ে গাড়ি থামায়, সেখানে একটি ছোট্ট সুন্দর বাড়ি থাকে। মুনতাহা বলে, এটা কার বাড়ি? জোবান বলে, এটা আমার মায়ের বাড়ি। মুনতাহা আর জোবান বাড়ির ভেতর প্রবেশ করেন। বাড়িটি খুবই সুন্দর ছিল। মুনতাহা বলে, মনে হচ্ছে এখানে কেউ থাকে। তারপর জোবান বলে, হ্যাঁ, আমি এখানে দেখাশোনার জন্য একজন বৃদ্ধ রেখেছি। মুনতাহা বলে, ও, কিন্তু এই বাড়িটি সত্যিই খুব সুন্দর। তারপর জোবান বলে, যদি আজ আমার মা বেঁচে থাকতেন তবে খুব খুশি হতেন, কারণ আজ তার স্বপ্নের মতো বউ তার বাড়িতে এসেছে। জোবানের চোখে পানি চলে আসে, সে আবেগপ্রবণ হয়ে মুনতাহাকে জড়িয়ে ধরে। মুনতাহা জোবানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর জোবান আস্তে করে মুনতাহার গালে চুমু খায়, আর মুনতাহা লজ্জায় চোখ নামিয়ে নেয়। জোবান আরো কাছে আসে। ঠিক তখনই হঠাৎ কেউ ভেতরে প্রবেশ করে। মুনতাহা তাড়াতাড়ি জোবানের থেকে একটু দূরে সরে যায়। তারপর তারা তাকিয়ে দেখে এক বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছেন। জোবান মুনতাহাকে বলে, বাবার সঙ্গে পরিচিত হও, এই বাড়ির দেখো ভালো করে। মুনতাহা এগিয়ে গিয়ে বাবাকে সালাম করে। বৃদ্ধ বাবা মুনতাহাকে দেখে অবাক হয়ে জোবানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, এই মেয়ে কে? জোবান বলে, ও আমার স্ত্রী মুনতাহা। বাবা খুশি হয়ে মুনতাহার মাথায় হাত বুলিয়ে দেয়, বলেন, সুখী হও মা। তারপর সে মুনতাহার দিকে তাকিয়ে থাকেন, আর চোখ থেকে জল পড়ে। এটা দেখে মুনতাহা জিজ্ঞেস করে, কি হলো বাবা, আপনার চোখে জল কেন? তারপর বাবা বলে, হ্যাঁ, আজ যদি আমার মেয়েও বেঁচে থাকতো তাহলে ও এত বড় হয়ে যেত, কিন্তু আমার ভুলের জন্য ওকে হারিয়ে ফেলছি। তারপর মুনতাহা বলে, বাবা, আপনি কেঁদে ফেলবেন না, আজ থেকে আমি আপনার মেয়ে। বাবা এটা শুনে খুব খুশি হয়ে যান এবং বলেন, খুব ভালো মেয়ে রে তুই, বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এরপর বাবা ভেতরে চলে যান। মুনতাহা জোবানের দিকে তাকিয়ে বলে, জানো, ওনার সঙ্গে কথা বলে একটা অন্যরকম আপনজনের মতো অনুভূতি হচ্ছে। মুনতাহা জোবানের দিকে তাকিয়ে বলে, জানো, ওনার সঙ্গে কথা বলে একটা অন্যরকম আপনজনের মতো অনুভূতি হচ্ছে। জোবান বলে, হ্যাঁ, উনি ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছেন, যখন আমি দুঃখী হতাম উনি আমাকে সাহস দিতেন।
মুন্থা বলে, হ্যাঁ উনি খুব ভালো মানুষ। তারপর জোহান বলে, আমি কি ভালো নই? তুমি তো কখনো বললে না। তারপর মুন্থা বলে, তুমি তো পুরো বাদর। জোহান বলে, আচ্ছা তাই নাকি? এটা বলে সে মুন্থাকে জড়িয়ে ধরে। মুন্থা লজ্জায় বলে, ছাড়ো, বাবা চলে আসবে। জোবান একটা শয়তানি করে হাসি দিয়ে বলে, তাতে কি হয়েছে? তুমি তো আমার প্রেমিকা নও, তুমি আমার বউ। দুজনে মজা করে খুনসুটি করতে থাকে। অন্যদিকে পরিস্থানে যখন খবর পৌঁছায় যে মুন্থা আর জোবানের বিয়ে হয়ে গেছে, তখন নীলিমা রাগে পাগল হয়ে যায়। নীলিমা বলে, আমি মুন্থাকে ছাড়বো না, সে আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে। রানীপুরী বলে, মাথা ঠান্ডা করো নীলিমা, না হলে সব হারিয়ে ফেলবে। তারপর নীলিমা বলে, আর কি বাকি আছে? মুন্থাও তো জিতে গেল। তারপর রানীপুরী বলে, না এখনো না, সে আমাকে হারাতে পারবে না। তারপর নীলিমা বলে, মানে? তারপর রানীপুরী বলে, তুমি শুধু দেখে যাও। অন্যদিকে মুন্থা আর জোবান খাওয়া দাওয়া করে নিজেদের বাড়িতে ফিরে আসে। তখনই জোবানের বাবা জোবানকে ডেকে পাঠান। জোবান মুন্থাকে বলে, আমি একটা কাজ সেরে আসছি, তারপর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর মুন্থা বলে, কি সারপ্রাইজ? জোবান বলে, আহা, সেটা আমি এখন কিভাবে বলি? আজ আমাদের বাসর রাত, তাই রাতেই বলবো। তারপর মুন্থা লজ্জায় লাল হয়ে যায়। জোবান মুচকি হেসে বলে, তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি। এরপর জোবান চলে যায় আর মুন্থা গোসল করে রেডি হয়ে থাকে। মুন্থা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই হঠাৎ আয়নার মধ্যে থেকে কেউ তাকে টেনে নেয় আর সে পরিস্থানে পৌঁছে যায়। রানীপুরী মুন্থাকে সেখানে বন্দি করে ফেলে। রানীপুরী বলেন, এবার তুমি এখানে থাকবে আর তোমার জায়গা নেবে নীলিমা। নীলিমা তখন বলে, মা তুমি কি দারুণ পরিকল্পনা করেছো। রানীপুরী একটা শয়তানি হাসি দিয়ে বলে, এখন নীলিমা মুন্থার রূপ নিয়ে জোবানের ঘরে যাবে আর মুন্থা এখানেই পাথর হয়ে বন্দি থাকবে। নীলিমা আনন্দে হেসে ওঠে। মুন্থা আতঙ্কে বোবা হয়ে যায়। সে কিছুই করতে পারে না, শুধু আয়নার মধ্যে দিয়ে দেখতে পারে, কিন্তু কিছু বলতে পারে না। নীলিমা মুন্থার সাথে জোবানের ঘরে প্রবেশ করে আর ঘুমটা দিয়ে বসে থাকে। জোবান রুমে ঢোকে আর সামনে তাকিয়ে চমকে ওঠে। জোবান বলে, ও আমাকে দেখে লজ্জা পেয়ে ঘুমটা টানার এই ভঙ্গিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। নীলিমা কিছু বলে না, শুধু চুপচাপ বসে থাকে। জোবান ধীরে ধীরে কাছে চলে আসে। অন্যদিকে মুন্থা আয়নার ভেতর থেকে সবকিছু দেখতে পাচ্ছিল, কিন্তু কিছু করতে পারছিল না। সে চাইছিল যেভাবেই হোক জোবানকে নীলিমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু পাথরে পরিণত হওয়ার কারণে সে কিছু করতে পারছিল না। জোবান নীলিমার একদম কাছে চলে আসে, তারপর বসে ঘুমটা সরাতে যায়। নীলিমার নিঃশ্বাস আটকে যায়। সে ভয় পেতে থাকে যে জোবান যদি বুঝে ফেলে সে আসল মুন্থা না, সে নীলিমা। জোবান ধীরে ধীরে নীলিমার ঘুমটা সরিয়ে ফেলে। জোবান বলে, ওয়াও মাশাআল্লাহ, কত কিউট লাগছে তোমাকে। নীলিমা বুঝতে পারে যে জোবান তাকে মুন্থা হিসেবেই বিশ্বাস করছে, তাই তার স্বস্তির নিঃশ্বাস পড়ে। জোবান বলে, কি ব্যাপার, আজ খুব চুপচাপ লাগছে তোমাকে? এত কথা বলতে তুমি 1 ঘন্টার মধ্যে এমন কি হয়ে গেল যে হঠাৎ শান্ত হয়ে গেলে? নীলিমা বলে, কিছু না, আমি তো এখন বউ হয়ে গেছি, তাই লজ্জা পাবার অভিনয় করছি। তারপর জোবান বলে, ও তাহলে এই অভিনয় শিখে ফেললে? নীলিমা বলে, হ্যাঁ, আরো অনেক কিছু পারি আমি। তারপর জোবান বলে, তাই নাকি, কি কি পারো বলো তো? নীলিমা আয়নার সামনে যেতে চায় না, কারণ সেখানে গেলে তার আসল রূপ প্রকাশ পেয়ে যাবে। অন্যদিকে মুন্থা আয়নার ভেতর থেকে তাদের দুজনকে দেখছিল আর জোবানকে নীলিমার পাশে দেখে একেবারে ভেঙে পড়ছিল। তার চোখে জল এসে গিয়েছিল, যা তার পাথরে পরিণত চোখ থেকেও পড়ছিল, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। এদিকে নীলিমা খুব চালাকির সঙ্গে জোবানকে কথার জালে আটকে ফেলে। জোবান ধীরে ধীরে নীলিমার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই কেউ দরজায় জোরে জোরে কড়া নাড়াতে থাকে। নীলিমা বলে, এই সময় কে এলো? জোবান দরজা খুলে দেয় আর দেখে তার সামনে তার চাকর দাঁড়িয়ে আছে। জোবান বলে, কি হয়েছে? চাকর বলে, সাহেব, দাদি সাহেবার খুব শরীর খারাপ হয়ে গেছে, বড় সাহেব আর ম্যাডাম সাহেবা বাড়িতে নেই। জোবান সঙ্গে সঙ্গে দাদির ঘরের দিকে দৌড়ে যায়। নীলিমা বলে, এই বুড়িটারও এখন অসুস্থ হওয়ার সময় হলো? জোবান তো আমার কত কাছে ছিল। নীলিমা জোবানের পিছনে পিছনে যায়। জোবান ডাক্তারকে ডাকে, কিন্তু ডাক্তার এসে বলে, দাদিকে দ্রুত হাসপাতালে নিতে হবে, এখানে রেখে সুস্থ করা সম্ভব নয়। জোবান সঙ্গে সঙ্গে দাদিকে নিয়ে হাসপাতালে যায়। নীলিমা তার সঙ্গে যায়। সেখানে ডাক্তার জানায় আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, যদি এই সময়টা কেটে যায় তবে তার দাদি সাহেবা ঠিক হয়ে যাবেন। তারপর নীলিমা বলে, গেল তো, এখন তো 24 ঘন্টায় এখানেই পড়ে থাকবে, কিন্তু আমি এখানে থাকতে পারবো না, আমাকে বাড়ি ফিরতে হবে। এদিকে জোবান নীলিমার কাছে এসে তার সামনে বসে পড়ে। তার চোখে জল আসে। সে নিজের দাদির ব্যাপারে তার মনের কথাগুলো নীলিমার সঙ্গে শেয়ার করতে থাকে, কিন্তু নীলিমা এতে খুব বিরক্ত হয়ে যায়। সে স্পষ্ট বলেই ফেলে, তুমি এখন বড় হয়ে গেছো, অথচ ছোটদের মতো কাঁদছো। দাদির তো বয়স হয়েছে, তিনি কি সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারবেন? জোবান স্তব্ধ হয়ে যায়। জোবান বলে, মুন্থা, তোমার কি হলো?
তুমি এত বদলে গেলা কিভাবে? তারপর নীলিমা বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, তাই নিজেকে সামলে নিয়ে বলে, আরে না না, আমি সে অর্থে বলিনি, আমি শুধু বোঝাতে চেয়েছিলাম। কিন্তু ততক্ষণে জোবানের রাগ চরমে পৌঁছে যায়। জোবান বলে, আমি আমার দাদিকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা তুমি বুঝতে পারছো? জোবান রাগ করে সেখান থেকে চলে যায়। নীলিমা সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে পরিস্থানে ফিরে যায়। পরিস্থানে ফিরে সে মুনতাহার সামনে দাঁড়িয়ে একটা হাসি দিয়ে বলে, দেখলে কিভাবে আমি ওকে তোমার বিরুদ্ধে উস্কে দিছি? একদিন এমন আসবে যখন সে তোমার মুখের দিকেও তাকাবে না। ঠিক তখন রানীপুরি সেখানে এসে হাজির হয়। রানীপুরি বলে, তুমি এখানে কি করছো নীলিমা? নীলিমা তখন সবকিছু খুলে বলে। অন্যদিকে জোবান হাসপাতালে ফিরে এসে দেখে মুনতাহা কোথাও নেই। জোবান মনে মনে ভাবে মুনতাহা নিশ্চয়ই বাড়ি চলে গেছে, কিন্তু দাদির কোনো খোঁজ নিল না। এটা কিভাবে সম্ভব? মুনতাহা তো এমন নয়। ঠিক তখনই জোবানের বাবা সেখানে চলে আসে। জোবান উঠে দাঁড়িয়ে বলে, তাহলে অবশেষে সময় পেলে মাকে খোঁজ নেওয়ার? কিন্তু সে তার কথা শুনে পাত্তা না দিয়ে সরাসরি ডাক্তারের কাছে চলে যায়। এদিকে জোবান মুনতাহাকে ফোন করে, কিন্তু ফোন লাগে না। জোবান বলে, মুনতাহা কোথাও একা বিপদে পড়ে গেলে না তো? ঠিক তখনই নীলিমা আবার মুনতাহার রূপ ধরে হাসপাতালে ফিরে আসে। নীলিমা বলে, কি হলো জোবান? জোবান বলে, তুমি কোথায় গিয়েছিলে? নীলিমা বলে, বাইরে গিয়েছিলাম, এখানে আমার দম বন্ধ হয়ে আসছিল। তারপর জোবান বলে, এখানে আমার দাদি অসুস্থ হয়ে পড়েছেন আর তুমি তাকে ফেলে বাইরে চলে গেলে? নীলিমা বলে, তো আমি কি করব? ডাক্তার তো দেখছেন, আমার থাকার কি দরকার? এটা শুনে জোবান রাগী গলায় বলে, তুমি বাড়ি চলে যাও। নীলিমা বলে, আর তুমি? আজ আমাদের বাসর রাতটা নষ্ট হয়ে গেল তোমার দাদির কারণে। জোবান বলে, চুপ করো, এখান থেকে চলে যাও এখনই। তারপর নীলিমা চলে যায়। জোবান মনে মনে ভাবে, মুনতাহার কি হলো? সে এমন ব্যবহার করছে কেন? পরের দিন সকালে ডাক্তার জানায় যে দাদি এখন বিপদ মুক্ত। জোবানের সুখবরটা দিতে মুনতাহার কাছে যায়। আসলে সে তো নীলিমা। সে দেখে মুনতাহা ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুনতাহাকে দেখে জোবান তার মুখে পড়ে থাকা চুল সরিয়ে দেয়। সে ফিল করে গত রাতের রাগটা তার উচিত হয়নি। ঠিক তখনই তার চোখে পড়ে সামনে রাখা আয়না। আর আয়নার দিকে তাকিয়ে জোবান চমকে উঠল। এটা কি? আয়নায় নীলিমার মুখ দেখাচ্ছে, তাহলে আমার সামনে কি? জোবান বুঝতে পারে এটা মুনতাহা নয়, এটা নীলিমা। আর এই জন্য এতক্ষণ ধরে তার ব্যবহার এতটা বদলে গিয়েছিল। তারপর জোবান বলে, তাহলে মুনতাহা কোথায়? নিশ্চয়ই তাকে পরিস্থানে বন্দি করে রেখেছে। এরপর জোবান সিদ্ধান্ত নেয় সে পরিস্থানে যাবে। সে গোপনে পরিস্থানে প্রবেশ করে মুনতাহাকে খুঁজতে থাকে। হঠাৎ সে দেখে সব পরীরা একটি পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে আছে। জোবান একটু কাছে গিয়ে চমকে যায়। এটা তো মুনতাহা। রানীপরি আর নীলিমা মিলে ওকে পাথর বানিয়ে দিয়েছে, কিন্তু ওকে স্বাভাবিক করবে কিভাবে? তখনই তার মনে পড়ে মুনতাহার মায়ের বান্ধবী মায়াপরীর কথা। জোবান মায়াপরীর কাছে গিয়ে সবকিছু জানায়। মায়াপরী জোবানের কথা শুনে গম্ভীর কণ্ঠে বলে, তোমাকে রানীপরীকে হত্যা করতে হবে, তাহলেই মুনতাহা মুক্তি পাবে। জোবান বলে, কিন্তু আমি তাকে হত্যা করব কিভাবে? এরপর মায়াপরী এক জাদুকরি ছুরি বের করে দেয় আর বলে, এই ছুরি দিয়ে তুমি রানীপরীকে হত্যা করতে পারবে। তারপর জোবান ছুরি হাতে নেয় আর রানীপরীর কাছে যায়। তারপর রানীপরীকে বলে, মুনতাহা ভালো মেয়ে নয়, সে আমাকে ধোঁকা দিয়েছে। রানীপরী জোবানের কথা শুনে খুশি হয়ে যায়, কারণ সে ভাবে জোবান এখন মুনতাহাকে ঘৃণা করতে শুরু করেছে। রানীপরী বলে, তুমি একদম ঠিক বলছো, তোমার উচিত মুনতাহাকে ভুলে গিয়ে নীলিমাকে বিয়ে করা। রানীপরী আনন্দে জোবানের মাথায় আশীর্বাদ করতে হাত বাড়ায়। ঠিক তখনই জোবান সুযোগ বুঝে ছুরি বের করে রানীপরীর বুকে ঢুকিয়ে দেয়। রানীপরী যন্ত্রণায় চিৎকার করে ছটফট করতে করতে ওখানেই মারা যায়। আর রানীপরীর মৃত্যুতে মুনতাহার শরীরে প্রাণ ফিরে আসে, সে আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক তখনই নীলিমা সেখানে এসে দেখে ওলটপালট হয়ে গেছে। নীলিমা রাগে কাঁপতে কাঁপতে বলে, না, এটা আমি হতে দেব না। নীলিমা তখনই মুনতাহার উপর আক্রমণ করে, কিন্তু মুনতাহা একটু দূরে সরে গিয়ে তার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। এরপর মুনতাহা পাল্টা জাদু চালিয়ে নীলিমার উপর আক্রমণ করে, কিন্তু নীলিমার কিছুই হয় না। তারপর নীলিমা আরেকবার আক্রমণ করতে আসে। ঠিক তখনই জোবান ছুরিটি তুলে মুনতাহার দিকে ছুরি দেয়। মুনতাহা ছুরিটি ধরে নিজের জাদু ব্যবহার করে সেটি নীলিমার বুকে প্রবেশ করে দেয়। নীলিমার তীব্র ব্যথায় চিৎকার করতে করতে অন্ধকারের ধোঁয়ায় মিলিয়ে যায়। পরিস্থান অবশেষে সেই দুষ্ট রানী পরি ও নীলিমার হাত থেকে মুক্তি পায়। সবাই মুনতাহাকে পরিস্থানের নতুন রানী পরি হতে বলে, কিন্তু মুনতাহা মায়াপরীকে পরিস্থানের রানী বানিয়ে দেয়। মুনতাহার এই সিদ্ধান্ত পুরো পরিস্থান খুশি হয়। মায়াপরী মুনতাহাকে একটি ছবি দেখায়, সেখানে তার মা বাবার আসল ছবি ছিল। মুনতাহা ও জোবান ছবিটি দেখে হতবাক হয়ে যায়। এরপর মুনতাহা সবাইকে জানিয়ে দেয় সে আর পরিস্থানে ফিরবে না। তারপর তারা সবার কাছ থেকে বিদায় নেয়। অন্যদিকে জোবান তার সৎমায়ের আসল চেহারা তার বাবার সামনে চলে আসে। এরপর জোবানের সৎমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মুনতাহা বলে, জোবান, আমাকে সেই বাবার কাছে নিয়ে চলো। জোবান মুনতাহাকে নিয়ে সেই বৃদ্ধ বাবার কাছে চলে যায়। মুনতাহা সেখানে গিয়ে হঠাৎ চিৎকার করে বলে, বাবা! সেই বৃদ্ধ বাবা এই কথা শুনে চমকে ওঠেন। মুনতাহা তাকে সবকিছু জানিয়ে দেয়। চোখ থেকে জল এসে যায় তার বাবার। তিনি মুনতাহার কাছে ক্ষমা চান। মুনতাহা কেঁদে ফেলে আর তার বাবাকে জড়িয়ে ধরে। তার বাবাও কাঁদতে থাকে আর মুনতাহাকে সান্ত্বনা দিতে থাকেন। পিছন থেকে দাঁড়িয়ে জোবান সবকিছু দেখছিল। তার চোখে জল এসেছে।
তবে সে খুশি হয় যে বাবা মেয়ে এক হয়ে গেল। অন্যদিকে জানা যায় যে মুনথার মা বাবাকে কি হত্যা করছিল সেই ব্যক্তি আর কেউ নয়, জোবানের সৎ মা। এরপর তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। মুনথার বাবা মামুনকে বাড়িতে নিয়ে আসে। মুনথা ও জোবান খুব খুশি হয় যে সবকিছু ঠিক হয়ে গেছে। একদিন মুনথা বাইরে বসেছিল, তখন জোবান তাকে মন খারাপ করে থাকতে দেখে চলে আসে। তারপর জোবান বলে, কি হয়েছে আমার জানের, এত মন খারাপ করছো কেন? মুনথা বলে, ভাবছিলাম মা বাবা থাকলে এখন কতই না ভালো হতো। তারপর জোবান বলে, হ্যাঁ, কিন্তু তারা তো তোমাকে আকাশ থেকে দেখছে আর খুব খুশি হচ্ছে। জোবান মুনথার মুখ তার দিকে ঘুরিয়ে তাকে জড়িয়ে ধরে। আজ থেকে তুমি কখনো মুখে মন খারাপের ছায়া আনবে না, কারণ তোমাকে কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়। এরপর সে মুনথার গালে আলতো করে চুমু খায়। মুনথা লজ্জায় সরে যেতে গেল। জোবান তাকে নিজের দিকে টেনে নেয়, ফলে মুনথা তার বাহুর মাঝে আটকে যায়। তারপর জোবান বলে, কোথায় যাচ্ছ? এখন তো আমাকে ছেড়ে যেও না, আজ রাতটা শুধু আমাদের, 2 বছর পর। তারপর মুনথা বলে, জোবান কোথায় গেলে তুমি? জোবান বলে, তোমার মায়ের সঙ্গে আছি জান। মুনথা বলে, উফ, বাবা মেয়ে দুজনই এখন ব্যস্ত, আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। জোবান তার 6 মাসের মেয়ে জুহিকে কোলে তুলে নেয়। তারপর মুনথা বলে, ওকে আমায় দাও। জোবান বলে, না, ও তো বাবার কাছেই থাকবে। মেয়ের দিকে তাকিয়ে বলে, তাই না আমার রাজকন্যা? তারপর মুনথা বলে, না, এটা আমার কাছে থাকবে, আমায় দাও ওকে। পিছন থেকে দাঁড়িয়ে মুনথার বাবা মামুন তাদের এই মিষ্টি ঝগড়া শুনে হাসে আর মনে মনে বলে, আল্লাহ এদের সবসময় সুখে রাখুক। আসসালামু আলাইকুম, আমি নুসরাত ইসলাম মিম। গল্পটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।